আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লার্নিং উইথ হাসিব খান একাডেমির পক্ষ থেকে। আমি হাসিব খান সেন্সেই। আমরা আজকের ক্লাসে যাবতীয় যার যত প্রশ্ন আছে, জেএফটি কোর্স কিভাবে কি পড়াশোনা করবে, এভরিথিং সকল বিষয়ই হচ্ছে আলোচনা হবে। এর আগে শুরুর দিকে একটু আমরা 2-4-5 মিনিট সময় দিব সবাইকে জয়েন করার জন্য। ইতিমধ্যে অনেক মানুষ জয়েন করে গিয়েছেন, যে কারণে আমরা প্রথমে দু একজনের সাথে কথা বলবো, দু একটা প্রশ্ন নিব। বাকি সবার প্রশ্নই নেওয়া হবে যতক্ষণ লাগে, তাতে আজকের ক্লাসে সবার প্রশ্নের উত্তর দেওয়া হবে, সবার সাথেই কথা হবে। বাট আজকের মূল আলোচনা একটা রেডি করা আছে, যেটা আমাদের সবাইরে দেখা যায় কমন প্রশ্ন, কারণ সবাই কমন পারপাস নিয়েই এখানে উপস্থিত হয়েছি, যে কারণে দেখা যায় সবার যে একই রকম প্রশ্ন থাকে সেগুলোর উপরেই একটা আলোচনা আছে। এর বাইরেও যদি কারো কোনো স্পেসিফিক প্রশ্ন থেকে থাকে সবার সাথেই আলোচনা হবে। যেহেতু সবাই একসাথে কথা বললে কারো কথাই আমরা শুনতে পাবো না, তাই দেখবেন যে আপনাদের হ্যান্ড রেজ করার মতো হাতের মতো একটা বাটন আছে, ওইটা প্রেস করবেন, তাহলে আপনার নাম দেখা যাবে। আমি যখন আপনার নাম বলবো তখন আপনি বলবেন। এছাড়া বাকি সবাই মাইক্রোফোন অফ রাখবেন, কারণ আজকের ক্লাসটার কিন্তু রেকর্ডেড ভিডিও যাবে, পুরো ক্লাস রেকর্ডেড হয়ে থাকবে, আপনার আশেপাশের কথাও রেকর্ড হয়ে থাকবে, এবং সব দিক থেকে যদি শব্দ আসে তাহলে তো শুনতে ভালো শোনাবে না। তাই কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করবেন, আমি এক একজন করে সবার সাথে কথা বলবো ইনশাল্লাহ। প্রথমে কয়েকজনে হ্যান্ড রেজ করে ফেলছেন ইতিমধ্যেই। সিয়াম সান, তাওহিদুল হাসান সিয়াম। সিয়াম সান, আপনি জি বলেন। জি স্যার, আপনার কোনো মক টেস্ট ব্যাচ আছে? হ্যাঁ, আমাদের মক টেস্ট ব্যাচ চালু হবে। আজকে তো জেএফটি ব্যাচ চালু হবে, আগামী 13 তারিখ N5 প্লাস জেএফটি চালু হবে, 15 তারিখের দিকে মক টেস্ট ব্যাচ চালু হবে, তো নতুন এটার ব্যাচ। টাইমলাইন কতদিন? টাইমলাইন মক টেস্ট 2 কতদিন? মাস। কয়টা মক টেস্ট করাবেন? 20টা। ও আচ্ছা, এটা কি ফুল মক টেস্ট 20টা? ফুল মক টেস্ট। ও আচ্ছা, আর স্কিল টেস্ট কি আপনি করান? স্কিল টেস্ট আসলে দরকার হয় না, স্টুডেন্টরা একের একটা বই পড়লেই পারে, যেহেতু ডিউরেশনাল দরকার হয় সেটা আমরা দিয়েই দেওয়া হয়। তাছাড়া আগে জেএফটি পাস করা স্টুডেন্টদের আমার গ্রুপ থাকে, ওই গ্রুপে জয়েন করে দিলে ওরা দেখা যায় নিজেরাই পড়াশোনা করতে পারে। আচ্ছা, এটা যারা কি যে কোনো যে কনস্ট্রাকশন, কোনো যে কোনো বিষয়ে স্কিল টেস্টই পাস করতে পারে আপনার গ্রুপ থেকে? মনে করেন ফুড প্যাকেজিং অথবা হোটেল ম্যানেজমেন্ট এরকম। এগ্রিকালচার তো খুবই, হোটেল ম্যানেজমেন্ট তো বাংলাদেশে নাই, এগ্রিকালচার তো খুবই সহজ, ওটা তো এমনিতেই পারে। কেয়ার গিভার একটু মোটামুটি কঠিন, তাও বইটা পড়লেই হয়, বইয়ের মধ্যে থেকেই প্রশ্ন আসে। কনস্ট্রাকশন একটু কঠিন বলা যায়, তাও ইতিমধ্যেই আপনাদের আগে যারা আমার ব্যাচের স্টুডেন্ট ছিল ওরা তো ইতিমধ্যে অনেকে পাশ করা আছে। তো যখন পাশ করা হয়ে যায়, পাশ করা স্টুডেন্টদের একটা আলাদা গ্রুপ আছে, ওই গ্রুপে জয়েন করলে ওরা নিজেরা ক্লাস নেয়, পড়াশোনা করে, যে কারণে দেখা যায় যে আলাদাভাবে কোর্স করার দরকার হয় না। ও আচ্ছা, ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে। এরপরে মোতালেব সান, আপনি বলেন। মোতালেব হোসাইন, মাইক্রোফোন অন করে তারপরে বলেন। নাজিম আহমেদ, নাজিম সান। আইসান সি। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। নাজিম সান কোথায় গেলেন আবার? তোফাজ্জল হোসাইন, তোফাজ্জল সান, আপনি বলেন। মাইক্রোফোন অফ আছে আপনার, অন করে বলেন। সরি। হ্যাঁ। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। আহ, ভাই আমি আপনার কোর্সে অলরেডি জয়েন করছি, হুম। এডমিট হয়েছি আর কি। হ্যাঁ। আহ, আমার প্রশ্ন হয়েছে, আপনি ওই যে কিছুক্ষণ আগে প্রথম যে ভাইয়াটা বলছিল যে মক টেস্ট হুম। আমাদের কি আলাদাভাবে কি আছে নাকি আমরা এখানে এক জায়গায় পাবো কিছু? না, আপনাদের আসলে কোর্সের মধ্যে প্রত্যেকটা লেসন থেকেই প্রশ্ন সলভ করা হয়, আলাদা করে মক টেস্টের কোনো দরকার হয় না। ইরোদেরই বই যদি ভালো করে পড়ে, কেউ আমাকে ফেসবুকে ইউটিউবে ফলো করে থাকলেও দেখবেন আমি একটা ভিডিও বানাইছি যে মক টেস্ট ব্যাচে কখন জয়েন করবেন, ওখানেও ক্লিয়ারলি বলে দেওয়া আছে। এখন সবাই তো আর আমার কাছে পড়ে না জেএফটি, তাই না? অনেকে এনফোর করে আসে, দেখা যায় শুধুমাত্র মক টেস্ট করতে চায়। হুম। তো পাবলিক ডিমান্ডে এখন মক টেস্টের ব্যাচ চালু করা লাগতেছে আর কি, এছাড়া আসলে আলাদা করে দরকার পড়ে না। আহ,
বুঝতে পারছি ভাই। আরেকটা প্রশ্ন, এই যে স্কিল টেস্ট দেওয়া হয় আর কি, আমি ঢাকা থেকে আমাদের আগে দিতে, আমি কনস্ট্রাকশন কাজ করি, কনস্ট্রাকশন দেওয়া হয়েছে আর কি। স্কিল টেস্ট গুলো কি খুব বেশি কঠিন হয় নাকি কম লেভেলের হয় আর কি, একটু জানতে চাই। মানে কনস্ট্রাকশনের স্কিল টেস্ট কঠিন হয় কিনা তাই? জি জি। জেএফটি যে পাশ করতে পারে সে কনস্ট্রাকশন যদি 1 থেকে 2 মাস পড়াশোনা করে তাও পাশ করতে পারবে। একটু কঠিন, বাট এমন না যে পাশ করা যায় না। এখন পর্যন্ত যারা যারা পরীক্ষা দিচ্ছে ম্যাক্সিমামই এক চান্সেই পাশ করছে, ভালোভাবে পড়াশোনা করে যারা দিছে। একবার ফেল করলে আবার পরীক্ষা দিলে দেখা যায় আবার পাশ করে ফেলছে। এখন এখন আরও 1 মাসের মধ্যে দেখা যায় অনেক কনস্ট্রাকশন স্টুডেন্ট পাশ করা বের হবে। তেমন একটা কঠিন না। কিন্তু আমরা তো কাজ করতেছি আর কি কনস্ট্রাকশন, আপনার কথা ঠিকভাবে শোনাচ্ছে না, ফোনের কাছে এসে কথা বলেন। মনে হয় নেটওয়ার্কের সমস্যা আছে আপনার। রিয়েল, মানে রিয়েলি ভাবে কাজ করতেছি, এক্সপেরিয়েন্স আছে আর কি হুম হুম হুম। কনস্ট্রাকশনের। হ্যাঁ, এক্সপিরিয়েন্স থাকলে তো আরো প্লাস পয়েন্ট, বাট এক্সপিরিয়েন্স ছাড়াও যাওয়া যায়। এক্সপিরিয়েন্স থাকলে তো অবশ্যই প্লাস পয়েন্ট। ঠিক আছে, আরো অনেক কথা আছে, আমরা ওকে, ক্লাসে আমরা বলবো শেষে ইনশাআল্লাহ। শেষে আবার বলবো। আজকের ক্লাসের শেষে শেষে সবার সাথে কথা বলবো। ওকে, আর ঠিক একজন আছে ভাই, আমি শুধু এখন যেতে ঠিক আসছি, আমার শরীরে কোনো পাওয়ার, ওকে প্রথম ক্লাসে মিস করতেছি, আমি পরে জয়েন করবো ইনশাআল্লাহ। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। আজকের ক্লাসে সবার সাথে কথাবার্তা হলেও আজকের ক্লাস ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে আজকের ক্লাসেই হচ্ছে সকল যে আপনাদের কনফিউশনগুলো আছে বিভিন্ন জায়গায়, যেসব প্রশ্ন আর কাছে জিজ্ঞেস করেন, ওনার কাছে জিজ্ঞেস করেন, ফেসবুকে জিজ্ঞেস করেন, এখানে মেসেজ করেন, ফেসবুকে পোস্ট করেন, অমুক ভাই বলছে, উনি জাপানে থাকে, উনি বলছে, বিভিন্ন কনফিউশনগুলো থাকে। আমাদের হচ্ছে সবার আগে সেই কনফিউশনগুলো দূর হওয়া উচিত, তাইলে আমরা হচ্ছে পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারবো ভালোভাবে। যে কারণে হচ্ছে আজকের ক্লাসটা মনে হইতে পারে যে সবাই মিলে কথাবার্তা বলতেছে, বাট দিস ইজ ইম্পর্টেন্ট, জানা উচিত। বুঝতে পারছেন? ঠিক আছে ভাই। ওকে, জি। ঠিক ঠিক আছে। আচ্ছা, সবার প্রশ্নেরই আমরা উত্তর দিব। ইতিমধ্যেই হচ্ছে প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে, প্রায় 60-70 জন মানুষের মতো জয়েন করে গিয়েছেন। সবার প্রশ্ন মোটামুটি একই টাইপের আশা করা যায়। আমরা কোর্সের যে মূল মডিউলটা আছে সেটা নিয়ে হচ্ছে আলোচনা করি প্রথমে, তাহলেই দেখা যায় যে ম্যাক্সিমাম প্রশ্নগুলো আর থাকবে না। যদিও এই সম্পর্কিত আলোচনা আমার অলরেডি ফেসবুকে দেওয়া আছে, পেজে দেওয়া আছে, ইউটিউবে দেওয়া আছে। আমি প্রতি মাসেই একদিন আমার যে পাবলিক গ্রুপ আছে সেখান থেকে স্টুডেন্টদের সাথে এসে কথা বলি। আজকে ইতিমধ্যে অনেক স্টুডেন্ট আমাদের কোর্সে ইতিমধ্যে ভর্তি হয়ে গিয়েছেন, বাট বাইরে থেকেও আছে। কেন আছে? কারণ হচ্ছে আমি একদিন সবার সাথে আমাদের পাবলিক যে গ্রুপগুলো আছে সেখান থেকে সবার সাথে কথা বলি, বাট আগামী ক্লাস থেকে শুধুমাত্র আপনারা যারা ভর্তি হয়েছেন আপনারা কিন্তু ইমেল পাইছেন, ক্লাসে সব কিছু পেয়ে গেছেন, আপনাদেরকে নিয়েই ক্লাস হবে ইনশাল্লাহ। বাট আজকে বাইরে থেকেও থাকবে, সেটা আমরা তাদের কথাবার্তা সবার কথা শুনি যে কার কোথায় সমস্যা হতে পারে। এক একজনের মাথা থেকে এক ধরনের প্রবলেমেটিক প্রশ্ন আসে, এটাও একটা ইন্টারেস্টিং। ওই প্রশ্ন হয়তো আপনি ভাবতেই পারতেন ওইটা আরেকজনের মাথা থেকে চলে আসছে, ওই সিচুয়েশনের যে অ্যান্সারটা সেটাও আপনার জানা হয়ে গেল আর কি। তো এখন হচ্ছে আমাদের মূল যে আলোচনা আজকে সেটা হচ্ছে আমরা শুরু করব। আশা করছি সবাই আমার কথাবার্তা শুনতে পাচ্ছেন ঠিকভাবে, নেটওয়ার্কের কোনো প্রবলেম হওয়ার কথা না। তারপরও যদি হয় আমাকে একটু হচ্ছে জানাবেন, যেহেতু আপনাদের মাইক্রোফোন হচ্ছে এখন অফ করে দেওয়া আছে, আপনারা হয়তো সরাসরি কথা বলতে পারবেন না, কিন্তু অনেকেই আমার সাথে হোয়াটসঅ্যাপে জয়েন আছেন, হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা হয়েছে। আপনারা একটু কাইন্ডলি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে সেন্সেই শোনা যাচ্ছে না। ওকে, আশা করছি কোনো প্রবলেম হবে না, বাট তারপরও এনি কেস যদি কোনো প্রবলেম হয়ে যায় আর কি। এখন একটু এমনিতে দুই একজন একটু মাইক্রোফোনটা অন করে বলেন। এখন পর্যন্ত তো সব আমার কথাবার্তা শোনা যাচ্ছে তাই না? স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? জি 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 ভাই, ভাই, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। ওকে ওকে হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। যদি কোনো এই ধরনের সমস্যা হয় একটু আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাবেন, অথবা সরাসরি কল দিবেন যাতে আমি খেয়াল করি। ঠিক আছে? আচ্ছা, তো এখন হচ্ছে আমরা তাহলে আজকে যে মূল আলোচনা আছে সেটা একটু শুরু করি। যাদের যাদের প্রশ্ন আছে তারা হচ্ছে একটু হ্যান্ড রেজ করে রাখেন, সবার সাথেই কথা হবে। এমন কারণ নাই যে আপনি যদি শেষ পর্যন্ত থাকেন আপনার সাথে কথা হবে না, তা না। যতক্ষণ লাগে, যে কয় ঘন্টা কথা বলা লাগে। শুরুতেই হচ্ছে, হ্যাঁ, এই ক্লাস কবে হবে? তমাল সান অলরেডি প্রশ্ন করছেন, এগুলারই উত্তর দিব এখন আপনাদের।
শুরুতেই আবারও ওয়েলকাম জানাচ্ছি, ওয়েলকাম টু লার্ন নিহঙ্গ উইথ হাসিব খান একাডেমি জেএফটি স্পেশাল নিউ 132 জেএফটি অনলাইন ব্যাচ ওরিয়েন্টেশন ক্লাসে। আজকে হচ্ছে আমাদের জেএফটি ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস, যেটায় ভর্তি হতে হলে আপনার N5 অন্তত পড়া থাকা লাগবে। N5 পড়া শেষ করে জেএফটি ব্যাচে ভর্তি হবে, তারপর এর মধ্যেই আবার N5 এবং N4 শিখবেন, তারপরে হচ্ছে জেএফটির পুরো সম্পূর্ণ পরীক্ষার প্রস্তুতি নিয়ে তারপর হচ্ছে ফাইনালি পরীক্ষা দিবেন। আমাদের ক্লাস হবে কোন কোন দিন? শনি, সোম, বুধবার রাত 9টা থেকে 10টা। কি পড়ানো হবে? ইরোদরি বই, XYZ যে 3টা বই আছে, 3টা বই পড়ানো হবে। কাঞ্জি 429টা যেটা সিলেবাসের মধ্যে আছে, গ্রামার, লিসনিং প্র্যাকটিস, প্রশ্ন সমাধান অনুশীলন প্রত্যেকটা লেসন থেকেই আমরা অ্যাপের মাধ্যমে করব। এছাড়াও এনি কাইন্ড অফ প্রশ্ন আপনার যেটা সমস্যা আছে সেটা অবশ্যই সমাধান দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাকে, আমি হাসিব খান সেন্সেই। N4 বা জেএফটি পরীক্ষায়, অর্থাৎ আপনারা যেই পরীক্ষাটা দেওয়ার জন্য প্রস্তুতি নেবেন, সেখানে আমার স্কোর ছিল 250-এর মধ্যে 240, যেটা ওই সময় রান আপ দ্য হাইয়েস্ট ছিল। বাট এখন আলহামদুলিল্লাহ আমার অনেক স্টুডেন্ট এরকম স্কোর কিন্তু করেছে, এবং আপনারও এটা করা তেমন কোনো ব্যাপার না। শুধুমাত্র পাসই না, ভালো রেজাল্ট করতেও পারবেন, কোনো সমস্যা নাই। রেকর্ডেড ভিডিও ক্লাস পাবেন। যারা ইতিমধ্যেই ভর্তি হয়েছেন তারা অনেকগুলো রেকর্ডেড ভিডিও ক্লাস পেয়ে গিয়েছেন ইতিমধ্যেই, যাতে করে পড়াশোনা শুরু করে দিতে পারেন। আর প্রত্যেকটা লাইভ ক্লাসের, যেমন আজকের ক্লাসটার আপনারা রেকর্ডেড ক্লাস পাবেন, এরকম প্রত্যেকটা যতগুলো আমাদের ক্লাস হবে সবগুলোর লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস পেয়ে যাবেন, যাতে করে আপনি যদি কোনো ক্লাস মিসও করেন বা আপনার একাধিকবার যদি দেখার দরকার হয় সেটা আপনি দেখে নিতে পারবেন। এখানে আমার স্ক্রিন নাম্বার দেখতে পাচ্ছেন 01764874338। যে কোনো প্রয়োজনে ভর্তি সহ আপনি হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন। এরপরে আসেন যে কেন আপনি এই কোর্সে ভর্তি হবেন। সোজা কথা, আপনি যদি জাপান যেতে চান, সেটা হোক SSW ওয়ার্ক ভিসায় বা ইন্টারন্যাশনাল জব ভিসায় অথবা স্টুডেন্ট হিসেবে। স্টুডেন্ট হিসেবে যেতে গেলে দেখা যায় N5 লেভেলের সার্টিফিকেট হলেই হয়, কিন্তু আপনি স্টুডেন্ট বিষয়ে জাপানে গিয়ে তো আর বাপের কাছ থেকে টাকা পয়সা নেবেন না বাড়ি থেকে, তাই না? আপনি চাকরি বাকরি করবেন। তো চাকরি বাকরি পাওয়ার জন্য শুধুমাত্র N5 লেভেল হচ্ছে আপনার জন্য যথেষ্ট না। এবং জেএফটিতে যেহেতু জাপানের বিষয়ে অনেক কিছু শিখায়, আপনি যদি জাপানে গিয়ে চাকরি বাকরি করতে চান, স্টুডেন্ট বিষয়ই হোক না কেন, আপনি N5 অর্জন করে আপনি অ্যাপ্লাই করলেন, বাট তারপরে থেকে আপনি আবার জেএফটি পড়াশোনা শুরু করেন, অথবা আপনি যদি জেএলপিটি N4 পড়াশোনা করতে চান করতে থাকেন, বাট শুধুমাত্র N5 করে আপনি যদি স্টুডেন্ট বিষয়ে যান, তাহলে আপনি N5 করে বসে থাকা উচিত না। আপনার পড়াশোনা এই পর্যন্তই শেষ না। ভাষা দক্ষতা যত বাড়াতে পারবেন ততই ভালো। জাপানে আপনি কেন যাবেন? কাজের সুযোগ। আপনি যদি কাজ করতে যেতে চান জাপানে, এখন পর্যন্ত বাংলাদেশ থেকে কৃষি, স্বাস্থ্যসেবা, নির্মাণ, অটোমোবাইল অ্যান্ড ট্রান্সপোর্টেশন, বিল্ডিং মেইনটেন্যান্স এবং এয়ারপোর্ট গ্রাউন্ড হ্যান্ডেলিং, এই কয়েকটা খাত হচ্ছে চালু আছে, যার মাধ্যমে আপনি মাসে সর্বনিম্ন 1.5 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা আয়ের সুযোগ পাবেন। এছাড়াও এই যতগুলো ক্যাটাগরির কথা আমরা বললাম, এছাড়া প্রায় 14টি খাতে আপনি জাপানে কাজ করার সুযোগ পাবেন। 14টি খাত কি? এর মধ্যে হোটেল ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রি আছে, হোটেলে যে জব করে, রেস্টুরেন্টের কাজগুলো আছে, বাট ওগুলো বাংলাদেশ থেকে এখন পর্যন্ত চালু হয় নাই, বাট আপনি জাপানে গেলে ওগুলোতেও পরিবর্তন করতে পারবেন। উচ্চশিক্ষার সুযোগ, অনেকেই স্টুডেন্ট আছে আমরা যারা দেখা যায় ভার্সিটিতে ভর্তি, ভার্সিটি থেকে পাশ করে ম্যাক্স স্কলারশিপে যাচ্ছে বা পিএইচডি করতে যাচ্ছে, তারাও দেখা যায় আমার কোর্সে ভর্তি হয়। কারণ আপনি ওই দেশে গিয়ে তো আবার চাকরি বাকরি করবেন, নইলে মানুষের সাথে মেশা লাগবে, আপনার বন্ধু বান্ধব হবে, পিএইচডিও যদি করতে যান, রিসার্চ করতেও যদি যান, ব্যবসা করতেও যদি যান, যেজন্যই যান না কেন, মানুষের সাথে তো আপনার কানেকশন করতে হবে, তাই না? যেখানে ভাষা দেখা যায় খুবই গুরুত্বপূর্ণ। তো উচ্চশিক্ষা অর্জন করতে যদি যেতে চান, যাই করতে যেতে চান না কেন, আপনার জাপানি ভাষা কিন্তু জানতেই হবে। নিরাপত্তা ও সুশৃঙ্খল সমাজ। আপনি যদি একটা নিরাপদ একটা দেশে, সুশৃঙ্খল ভদ্র দেশে থাকতে চান, এই কিছুদিন আগে ওয়ার্ল্ড কাপ যখনই কোনো কিছু হয় না কেন ইন্টারন্যাশনাল পর্যায়ে, যেখানে জাপান থাকে, সেখানে জাপান যে কত সুশৃঙ্খল, কত পরিষ্কার, কত গোছানো, এটা সম্বন্ধে একটা আলোচনা হরগোল পড়ে যায়, তাই না? তো সেটা তো আমরা সবাই জানি। এরকম একটা পরিবেশে যদি গিয়ে আপনি জীবনযাপন করতে চান, তাহলে আপনি অবশ্যই জাপানি ভাষা শিখতে পারেন। এছাড়া উন্নত প্রযুক্তি, আধুনিক জীবনধারা, সাংস্কৃতিক বৈচিত্র্য, ঐতিহ্য, জাপান যে কত সুন্দর, কত ঘুরতে যাওয়ার জায়গা, প্রতি বছর কোটি কোটি মানুষ, লাস্ট ইয়ারও মেবি 4 কোটির মতো মানুষ জাপানে ঘুরতে গিয়েছে। তো যে কারণেই আপনি যান না কেন, জাপানি ভাষা যদি জানেন, সেটাই দেখা যায় আপনার সেই ক্ষেত্রে বেনিফিশিয়াল হবে। কেন জেএফটি পড়বেন? জেএফটি কেন পড়বেন? অনেকের মধ্যে কনফিউশন কাজ করে যে জেএফটি পড়বো নাকি জেএলপিটি পড়বো, সেই প্রশ্নের আমরা উত্তর পাবো এখন। জেএফটি এর ফুল মিনিং হচ্ছে জাপান ফাউন্ডেশন টেস্ট ফর বেসিক জাপানিজ।
এটা যদি আপনি করেন তাহলে জাপানের সুযোগ পাবেন। জাপানে চাকরির জন্য যাওয়ার জন্য, চাকরির ক্ষেত্রে যাওয়ার জন্য দুইটা যে কোনো একটা সার্টিফিকেট থাকতে হবে। একটা হচ্ছে জেএলপিটি N4 আর একটা হচ্ছে জেএফটি। এখন জেএলপিটি দিবেন নাকি জেএফটি দিবেন একটু পরে দেখতেছি, দুইটা যে কোনো একটা হলেই হবে আর কি। জাপানে কাজের সুযোগ পাবেন, এটা হচ্ছে মূল কথা। ভাষার দক্ষতা প্রমাণ, যেখানে আপনার N4 লেভেলের ভাষার দক্ষতা প্রমাণ দিতে হবে সেইখানে আপনি জেএফটি সার্টিফিকেট দেখাতে পারবেন। সংস্কৃতি ও জীবনের সাথে মানিয়ে নেওয়া, নিহন্ন সেইকাচ্ছু নি নারে মাশতাকা, জাপানে জীবনযাপনের সাথে অভ্যস্ত হয়েছেন কি? এটা একটা কমন প্রশ্ন জাপানে যাওয়ার পর। আপনি নতুন একটা জায়গায় যখন যাবেন সেই জীবনযাপনের সাথে অভ্যস্ত হয়েছেন কি, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন আপনি অভ্যস্ত কিভাবে হবেন? আপনি যদি তাদের সম্পর্কে নাই জানেন তাহলে তো আপনার ক্ষেত্রে অভ্যস্ত হওয়াটা টাফ হয়ে যাবে, তাই না? তো জেএফটি যদি পড়াশোনা করে যান তাহলে আপনি আগে থেকেই আসলে জাপানের মানুষজন কেমনে চলে, কিভাবে কথা বলে, কোন জিনিসটা কেমনে করে, কখন কি বলতে হয়, এই সব বিষয়গুলোতে আপনি জেনে যাবেন। তো যেইটা আপনার জন্য বেনিফিশিয়াল হবে, যেইটা জেএলপিটির মধ্যে নাই। ওকে, তো এই ক্ষেত্রে আপনি দেখা যায় জেএফটি করতে পারেন। কম্পিউটার বেসড টেস্ট, সিবিটি ফরম্যাট, এটা হচ্ছে আপনার এক একজনের এক একটা কম্পিউটার থাকবে, সেই কম্পিউটারেই আপনি পরীক্ষা দিবেন। এখন যেহেতু এটা একটা কম্পিউটার বেসড পরীক্ষা, কম্পিউটারে আপনি পরীক্ষা দেওয়ার সাথে সাথে একদম যখনই শেষে চলে আসবেন সাথে সাথে আপনি দেখতে পারবেন যে আপনি কত মার্ক পাইছেন, এবং সেই জন্য আপনি সাথে সাথেই রেজাল্ট পেয়ে যাবেন, যেটা হচ্ছে সুবিধা, যেটা জেএলপিটির ক্ষেত্রে কিন্তু নাই। এখন আসেন আরও আমরা বিস্তারিতভাবে জানি যে আপনাকে জেএলপিটি নাকি জেএফটি পরীক্ষা দেওয়া উচিত, কোনটা দেওয়া উচিত? জেএলপিটি হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। জেএলপিটির নাম, এখন তো জেএফটির নাম মোটামুটি ভালোই শোনা যায়। যখন আমি যখন জেএফটি টিচার ফার্স্টের দিকে ছিলাম, এখন তো দেখা যায় অনেক ছেলেপান পাস করছে, বের হয়েছে, বাট জেএলপিটি একটা পর্যায়ে অনেক বেশি শোনা যেত, জেএফটি দেখা যায় অনেকটা নতুন মনে হইতো, এবং এখনো জেএলপিটি দেখা যায় ম্যাসিভলি সবাই জানে। কারণ জেএলপিটি হচ্ছে অনেক আগে থেকে এই পরীক্ষা চালু হয়েছে। জেএফটি দেখা যায় খুব কম, কয়েক বছর হয়েছে চালু হয়েছে। তো যেই কারণে অনেকের মধ্যে একটা কনফিউশন কাজ করে যে আমি কি জেএলপিটি করবো নাকি জেএফটি করবো। জেএলপিটির হচ্ছে 5টা স্তর থাকে, N5 লেভেল থেকে N1 পর্যন্ত। জাপানে যাওয়ার জন্য আপনার N4 লেভেলের একটা সার্টিফিকেট লাগবে। এটাও সেম, আপনি যদি জাপানে চাকরি করতে যেতে চান অথবা স্টুডেন্ট ভিসাতে যেতে চান, পড়াশোনা করতে, যেই ক্ষেত্রে যেতে চান না কেন সেই ক্ষেত্রে আপনি এই সার্টিফিকেটটা সাবমিট করতে পারবেন। জেএফটির ফুল মিনিং হচ্ছে জাপান ফাউন্ডেশন টেস্ট ফর বেসিক জাপানিজ। এটা হচ্ছে আপনি যদি জাপানে চাকরি করতে চান তাহলে এই জেএফটি সার্টিফিকেটটা আপনার জন্য বেস্ট। আর আপনি যদি স্টুডেন্ট ভিসাতেও যান না কেন, আপনি যেহেতু চাকরি করবেনই, আপনি বাড়ি থেকে টাকা পয়সা নেবেন না, তো সেই ক্ষেত্রেও জেএফটি আপনার কাজে আসবে। বাস্তব জীবনের যোগাযোগ দক্ষতা মূল্যায়ন, যেটা বললাম যে জেএফটিতে হচ্ছে দৈনন্দিন জীবনে রিয়েল লাইফের বিষয়ে নিয়ে আলোচনা হয়, যেই কারণে আপনার জাপান সম্পর্কে আপনার একটা বাস্তব ধারণা দিবে। জেএলপিটি N4 এর তুলনায় সহজ এবং দ্রুত সম্পন্ন করা যায়। কিভাবে সহজ সেটা একটু আমরা পরে দেখতেছি। এর আগে হচ্ছে আমাদের একটু সিলেবাসটা দেখতে হবে। সিলেবাসের মধ্যে কি কি থাকে? জেএলপিটি N5 থেকে N1 এর সিলেবাস। প্রত্যেকটা সিলেবাসেই হচ্ছে কাঞ্জি থাকে, ভোকাবুলারি অর্থাৎ শব্দভান্ডার, ব্যাকরণ থাকে, রিডিং পার্ট থাকে, এইটা কমন, এই 4টা সেকশন হচ্ছে থাকে। বাট প্রত্যেকটার হচ্ছে কি আলাদা আলাদা আছে। যেমন N5 এর সিলেবাস এই এতটুক, N4 সিলেবাস এতটুক, N3 সিলেবাস এতটুক। ওই সিলেবাসের মধ্যে থেকে ওই পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে। জেএফটি A2 সিলেবাস ইরোদোরি বইয়ের উপরে ভিত্তি করে প্রশ্ন হয়। ইরোদোরি যে 3টা বই আছে, আমি অনেক ভিডিওর মধ্যে আপনাদেরকে বই দেখাইছি। এই হচ্ছে আমার হাতে যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ইরোদোরির একটা বই, আরও হচ্ছে এরকম 2টা বই আছে। এই টোটাল হচ্ছে 3টা বই আমাদের পড়তে হবে। ব্যক্তিগত ও কাজের পরিবেশের ভাষা দৈনন্দিন জীবনের পরিস্থিতির উপর বেশি জোর দেওয়া হয়। ব্যক্তিগত কাজের পরিবেশে কিভাবে, কোন সেকশনে, কোন সিচুয়েশনে কিভাবে কথা বলবেন সেই বিষয়ে হচ্ছে এখানে বেশি জোর দেওয়া হয়। জেএলপিটি N4 এর চেয়ে সহজ এবং ব্যবহারিক ভাষা শেখার জন্য কার্যকরী। কিভাবে সহজ? আমরা একটু প্রশ্নের ধরন দেখলে বুঝতে পারবো। জেএলপিটি N4 পরীক্ষায় আপনার বলছে কি যে আপনি যদি জবের ভিসায় জাপানে যেতে চান তাহলে হয়তো আপনার জেএলপিটি N4 একটা সার্টিফিকেট লাগবে, নইলে জেএফটি। এখন আপনি যখন জেএলপিটি N4 পরীক্ষা দেবেন ওইখানে যত প্রশ্ন আসবে সব জেএলপিটি N4 থেকে প্রশ্ন আসবে। এখন জেএলপিটি N4 অর্থাৎ N4 লেভেল সহজ নাকি N5 লেভেল সহজ? যদি বলি কোনটা কঠিন তাহলে কোনটা কঠিন? জেএলপিটি যে N4 লেভেলটা হচ্ছে N5 এর থেকে কঠিন, তাই না?
তো জেএলপিটি N4 যদি পরীক্ষা দেন সব পরীক্ষা ওই জেএলপিটি N4 এর যে সিলেবাস আছে সেখান থেকেই আসবে। লিসনিং থাকবে, রিডিং থাকবে, ব্যাকরণ থাকবে, ভোকাবুলারি থাকবে, এটা কমন। জেএফটি A2 পরীক্ষায় মজার বিষয় হচ্ছে N5 এবং N4 লেভেলের সিলেবাস থেকে প্রশ্ন আসবে, মানে দুইটা লেভেলের থেকে প্রশ্ন আসবে। লিসনিং থাকবে, রিডিং থাকবে, ভোকাবুলারি থাকবে, বাস্তব জীবনের কিছু বিষয় থাকবে, যেমন সকালবেলা কারোর সাথে দেখা হলে কি বলে, ওহাই গোজাইমাস, কারা থ্যাংক ইউ বললে ধন্যবাদ। আপনি যখন দোকানে যাবেন জাপানে কোনো, তখন দোকানে যারা থাকবে তারা আপনাকে বলে ইরাশিমাসে, ওয়েলকাম, এই যে আইসেসগুলা। এবং এক্সপ্রেশন, যে কোন সিচুয়েশন আপনার কেমন টাইপের হচ্ছে এক্সপ্রেশনটা দিতে পারেন, অবশ্যই অপশন থাকবে 4টা, সেখান থেকে আপনি বাছাই করবেন, এই টাইপের প্রশ্ন থাকবে। এখন এইখানেই হচ্ছে আমাদের পার্থক্যটা, একটু দেখেন। আপনার N4 লেভেলের পরীক্ষায় সব আসবে N4 লেভেল, 100% প্রশ্ন আসবে N4 লেভেল থেকে। ওকে, আপনাকে সব N4 থেকেই পেরে তারপর হচ্ছে পাস করতে হবে, যেটুকু মার্ক দরকার। আর এই জেএফটি পরীক্ষায় N5 থেকে আসবে 60% প্রশ্ন, আর N4 থেকে আসবে হচ্ছে 40% প্রশ্ন। আপনার পাস করতে কত পার্সেন্ট লাগবে? 80%। এখন আপনি যদি N5 এর 60% যদি কারেক্ট করতে পারেন, আর আপনার লাগতেছে কত পার্সেন্ট? 20%। N4 থেকে যদি 20%, অর্থাৎ কঠিন প্রশ্ন যদি 20% পারেন শুধু, তাহলেই আপনি পাস, তাই না? এখন এই ক্ষেত্রে দেখা যায় যেহেতু কঠিন প্রশ্ন কম সলভ করা লাগে বা কম সলভ করতে পারলেও আপনি পাস করতে পারেন, যখন N4 আপনার পড়া হয়ে যাবে, ধরেন যে N5 লেভেলে আছেন, এখন আপনার কাছে প্রথম যখন একদম হিরাগানা কাতাকানা পড়ছেন, তখন যতটা হিরাগানা কাতাকানা কঠিন মনে হইতো, এখন কি অতটা কঠিন মনে হয়? এখন কিন্তু অতটা কঠিন মনে হয় না। তো যখন আপনি N4 লেভেলে চলে যাবেন, N4 লেভেলের সিলেবাস যখন শেষ করবেন, তখন আপনার কাছে N5 খুবই সহজ মনে হইবে, যে এটা তো পানির মতো সোজা। তাহলে 60% প্রশ্ন আপনার থাকবে সেই পানির মতো সোজা, আর যে 40% ওইটা একটু থাকবে মোটামুটি কঠিন, এই টাইপের প্রশ্ন থাকবে। এখন হচ্ছে ইটস আপ টু ইউ, আপনি যেটা সিদ্ধান্ত নেন। এটা গেল যে প্রশ্নের দিক থেকে। আর একটা বেনিফিট আছে, পরীক্ষার তারিখ, পরীক্ষার সময়। জেএলপিটি পরীক্ষা বছরে মাত্র কয়বার হয়? মাত্র 2বার, জুলাই মাসে ও ডিসেম্বর মাসে। এই যে জুলাই মাসে 5 তারিখে হচ্ছে পরীক্ষা গেল, আবার আসবে কবে? আবার আসবে ডিসেম্বর মাসে, সেই অনেক বছর, 6 মাস পরে আর কি। হ্যাঁ, তো যেই কারণে দেখা যায় আবার রেজাল্ট দিতে হচ্ছে লাগবে 45 দিন। তো আপনি যদি একবার ফেল করেন তাহলে আপনার 6 মাস যাচ্ছে। ওকে, ফলাফল পেতে 45 দিন থেকে 2 মাসের মতো সময় লাগে। আর জেএফটি পরীক্ষা এখানে প্রতি মাসেই হয়, আজকেও হয়েছে, গতকালকেও হয়েছে, গতকালকেও আমার স্টুডেন্ট পাস করছে, তার আগের দিনও পাস করছে, তার আগের দিনও পাস করছে, মানে যেদিনই পরীক্ষা হয় সেই দিনই কেউ না কেউ পাস করে। দেখা যায় এখনও অনেক স্টুডেন্টরা আছে যাদের পাস করার অ্যানাউন্সমেন্ট আমি জানাইতে পারি নাই, ব্যস্ত থাকা যেহেতু হয়। অনেক স্টুডেন্ট পাস করছে, দেখা যায় যে একদিন আগে মনে হয় 10 জন পাস করার একটা পোস্ট করেছিলাম আর কি। বাট যেদিন দেখা যায় পরীক্ষা থাকে, 1 মাসের দেখা যায় যে 15 থেকে 20 দিন বা তারও বেশি পরীক্ষা হয়, এবং সকাল 9টা থেকে বিকাল 4টা-5টা পর্যন্ত পরীক্ষা হয়। আপনি আপনার কাঙ্ক্ষিত সময়, অনেক ক্ষেত্রে শুক্রবারও পরীক্ষা হয়, তো দেখা যায় আপনি চাকরি বাকরি করেন, তাহলে শুক্রবারের ডেটটা নিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন, যেটা আপনার জেএলপিটিতে করার সুযোগ নাই। এবং যেহেতু এটা কম্পিউটার বেসড পরীক্ষা, দ্রুত রেজাল্ট পাওয়া যায় বলার সাথে সাথে আপনি সাবমিট করবেন, পরীক্ষা শেষে দেখবেন যে আপনি কত পাইছেন, 240 না 250। এরপরে আরও একটা মজার বিষয় হচ্ছে, একদিনের মধ্যেই আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন, যেটা জেএলপিটির সার্টিফিকেটটা পাইতে আপনার কয়েক মাস লাগবে। তো আপনার যদি আগে থেকে স্কিল করা থাকে, ধরেন এগ্রিকালচারের স্কিলটা আপনি পাস করে গেছেন, আগেই পাস করে ফেলছেন, এগ্রিকালচার যেহেতু সহজ, পরীক্ষা দিলেই আপনি পাস করে যাবেন, তাহলে কিন্তু আপনি পাস করার পরের দিনই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন এই জন্য আবার মিসকনসেপশন ভাবার দরকার নাই যে আমি পরীক্ষা দিলেই মনে হয় পরের দিনই আমি একদম অ্যাপ্লাই করে ফেলতে পারবো, এটা আপনার ক্ষেত্রে হইতেও পারে। দেখা যায় সবসময় ডিমান্ড তো আর রেডি থাকে না সব কিছুর বিষয়, দেখা যায় আপনি পাস করছেন, তার 1 সপ্তাহের মধ্যে এটা ডিমান্ড আসছে, আপনি 1 সপ্তাহের মধ্যে হয়তো জয়েন করে গেলেন। আবার দেখা যায় হয়তো আপনার 1 মাসের মতো ওয়েট করা লাগতেও পারে আপনার কাঙ্ক্ষিত জবটা পেতে, এরকম হইতে পারে যে 2-1 মাসের মধ্যে আপনার হয়তো ইন্টারভিউ লাগতে পারে আর কি। বাট আপনার দেখা যায় যে পাস করা থাকলে পরের দিনও কোনো, যেমন এখন হচ্ছে কনস্ট্রাকশনের ডিমান্ড হচ্ছে অ্যাভেলেবল, আপনি যদি আজকেই পাস করেন, আজকেই কনস্ট্রাকশন স্কিল পাস করেন, আপনি দেখা যায় 1 সপ্তাহের মধ্যেই আপনি ইন্টারভিউতে বসতে পারবেন আর কি, এরকম অবস্থা।
তো এই জেএফটির ক্ষেত্রে আপনি এই সুযোগ সুবিধাগুলো পাবেন। এখন ভালো কথা, আপনি জেএলপিটি পড়বেন নাকি জেএফটি পড়বেন সব বিষয়ে আপনি জানলেন, একটা ধারণাও নিলেন। এখন হচ্ছে আপনি কোথা থেকে পড়বেন। আপনার যদি আসলে কোথা থেকে পড়তেছেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি সঠিকভাবে না পড়েন আপনার দেখা যায় যে ওই সময়ের জায়গায় সময়টাও আপনার লাগবে, আপনি নিজে থেকে ভিতর থেকে ফ্রাস্ট্রেটেড ফিল করবেন, আপনি বিষয়গুলো ভালোভাবে বুঝবেন না, হয়তো ঝরেও পড়তে পারেন। এই ক্ষেত্রে আপনি কোথা থেকে শিখতেছেন, অনেকের মধ্যে একটা কনফিউশন কাজ করে অফলাইন থেকে শিখবেন নাকি অনলাইন থেকে শিখবেন। একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, যত বেস্ট টিচাররা আছে আপনি যে কোনো সেক্টরে দেখেন না কেন, আপনি সব দেখবেন যাদেরকে অনলাইনে চিনেন তারা হচ্ছে অনলাইনে অ্যাভেলেবেল। অফলাইনে কতখানি সময় দেওয়া যায় কয়জনের, তাই না? কত জায়গায় থাকা যায়, আমি বরিশাল থাকলে ঢাকা থাকতে পারি না, ঢাকা থাকলে বরিশাল থাকতে পারি না, তাই না? এরকম একটা হচ্ছে অবস্থা আছে। তো এছাড়া আপনি যদি দেখেন এখন অনেক কোচিং সেন্টার চালু হয়েছে, তো আপনি যে কোনোটাই ভর্তি হইলেই যে শিখতে পারবেন না বিষয়টা তা না। কারণ আপনি একই লেভেলের টিচার, একই কোয়ালিটির টিচার তো সব জায়গায় এটা থাকবে না, এটা তো ইম্পসিবল, তাই না? তো এই ক্ষেত্রে আপনি একটু খোঁজ খবর নিয়ে ভালোভাবে সিদ্ধান্ত নিন। কেউ যদি মনে করেন যে না আমি অফলাইনে আমি ভালো শিখতে পারবো, আপনি অফলাইনে ভর্তি হন ভালোভাবে, বাট আপনি দরকার হলে 15 দিন সময় নেন, একটু খোঁজ খবর নেন, দেখেন, রিসার্চ করেন, তারপরে একটা ভালো জায়গায় ভর্তি হন। কারণ ভর্তি হয়ে গেলে তখন তো আবার দেখা যায় আপনি সাথে সাথেই তো চাইলে আর চেঞ্জ করতে পারবেন না, তাই না? এখন বিষয়টা হচ্ছে আপনি হাসিব খান সেন্সের কাছে কেন জেএফটি পড়বেন। নিজস্ব অভিজ্ঞতা, যখন হচ্ছে আমি পড়াশোনা করতেছিলাম, এখানে আমার সার্টিফিকেট দেখতে পাচ্ছেন, 240 ছিল হচ্ছে আমার স্কোর, যেটা এখন অনেক স্টুডেন্টরা আমার পাইছে, ওটা মূল কথা না। বিষয়টা হচ্ছে আমি যখন থেকে পড়াশোনা আসলে করি তখন থেকে টিচার হওয়ার চিন্তাভাবনা নিয়েই পড়াশোনা করা, এবং আমরা যখন পড়াশোনা করছি তখন কিন্তু কোনো টিচার ছিল না, একা একা পড়াশোনা করতে হয়েছে, এবং একা একা পড়াশোনা করা যায়, আপনিও যদি চান আপনিও পারবেন। বাট যেই জিনিসটা আপনি 3 মাসের মধ্যে হয়তো করতে পারতেন 5 ঘন্টা সময় দিয়ে, সেটা হয়তো আপনার সারা দিন রাত পড়তে হবে, 10 ঘন্টা পড়তে হবে, নিজে নিজে রিসার্চ করতে হবে। আবার সবার সেই পরিমাণ ক্যাপাবিলিটি থাকেও না, সেই পরিমাণ সময় থাকে না, সবাই অনেক ব্যস্তও থাকে, তাই না? তো আমাদের কিন্তু সেই সময় নিজে নিজে পড়াশোনা করতে হচ্ছে। বাট এখন তো দেখা যায় মোটামুটি ভালো অনেক টিচারই হয়তো অ্যাভেলেবেল আছে। তো সেই জায়গা থেকে যেহেতু টিচার হওয়ার ইচ্ছা ছিল এবং মানুষকে শেখানোর ইচ্ছা ছিল, তো সেই জায়গা থেকে পরীক্ষার কাঠামো, প্রস্তুতির কৌশল এবং কিভাবে কি সহজে পড়া যায় এবং প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় জানা, এই বিষয়গুলো আমার রিসার্চ করা হয়েছে, এবং দীর্ঘদিন অসংখ্য ব্যাচ, শত শত স্টুডেন্ট আমার কাছ থেকে পাশ করে গিয়েছে। তো সেই জায়গা থেকে যে এক্সপেরিয়েন্সের জায়গাগুলো এবং কমিউনিটির জায়গাগুলো, সেই জায়গা থেকে হয়তো আমার কাছ থেকে হেল্প পাবে। সহজ ও বাংলা ভাষায় শেখানোর পদ্ধতি, আপনি যদি সহজে এবং বাংলা ভাষায় শিখতে চান, সুন্দরভাবে একই জিনিস আপনি কয়েকভাবেই শিখতে পারেন। যদি সহজে শিখতে চান এবং এক জায়গা থেকে, আপনি আমার কাছে ভর্তি হলে শুধুমাত্র আমার কথাই শুনতে হবে, অন্য কোনো জায়গায় দিয়ে এখানে ওখানে এরকম ঘোরাঘুরি করে লাভ নাই, তাতে দেখা যায় আপনার সময়ও বেশি লাগবে। ওইটা করার কোনো দরকার নেই। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের আপনি আর 3 মাস পরের আপনি এক থাকবেন না। আপনি আমি যেটুকু দিব, যা দেব তার মধ্যে থেকে শেষ পর্যন্ত যেভাবে বলবো সেভাবেই পড়াশোনা করেন, এদিক ওদিক দৌড়াদৌড়ি করবেন না। আপনি সব কিছু যদি মানেন তাহলে 3 মাস পর আমাকে বলবেন যে আপনি যা যা বলছেন আমি তো সব তো করছি সেন্সেই, তারপরও তো আমার পড়াশোনাটা হচ্ছে না, আমি তো প্রতিদিন 5-7 ঘন্টা পড়াশোনাও করছি, বাট তারপরও হচ্ছে না। 3 মাস পরে আপনি আমাকে এই কথাটা বললেন। যদি আপনি সব কিছু আসলেই ঠিকঠাক মতো মেনে পড়াশোনা করেন তাহলে অবশ্যই আপনি ভালো ফলাফলই করবেন এবং কোর্স শেষ হওয়ার আগেই পাশ করে যাবেন। অনেক ক্ষেত্রে এরকম হয়, যদি আপনি সিরিয়াসলি আমার কথাবার্তা শোনেন। যেন আমাদের 126 ব্যাচ, এটা শেষ হয়েছে এই 8 তারিখে, ওইটার থেকে কিন্তু ইতিমধ্যেই কোর্স শেষ হওয়ার আগেই 10 জনের মতো স্টুডেন্ট পাশ করে গিয়েছে, গতকালকেও 2-3-4 জন পাশ করছে এরকম। তো এই সুযোগ কিন্তু আপনার আছে, অর্থাৎ আপনার যদি স্প্রিয়া থেকে থাকে, আপনি যদি ভালো পড়াশোনা করেন 3 মাসের আগেও আপনি শেষ করে পাশ করা সম্ভব। এখন ইটস আপ টু ইউ। পড়াশোনার কোনো ব্যতিক্রম না। আপনি যদি জাপানে যাইতে চান, টাকা পয়সার সাথেও জরুরি হচ্ছে পড়াশোনা করা। আপনি যদি পড়াশোনা করেন, কথাবার্তা শোনেন, পড়াশোনা যদি ভালোভাবে করেন, তাইলে আপনি অবশ্যই পাশ করবেন। কখনো যদি দুর্ঘটনাবশত একবার যদি ফেল করেও ফেলেন, নো প্রবলেম, আপনি লেগে থাকবেন, ডিপ্রেশনে হারাই যাওয়ার কোনো দরকার নেই, আবার পড়াশোনা করবেন, দেখবেন যে পাশ করে গেছে। আপনি আবার বলবেন যে সেন্সে এই সমস্যাটা হয়েছে, আমার তো এইখানে সমস্যা আছে, তখন আমি আপনার বলবো আচ্ছা এই সমস্যা আছে, এগুলো তাহলে করেন, আপনি এইটা কম পড়ছিলেন তাহলে এইটা আবার পড়াশোনা করেন, দেখা যায় আপনি কিন্তু অবশ্যই পাশ করে যাবেন। আপনার মাথায় রাখতে হবে যে আমি যদি জাপান যেতে চাই, পড়াশোনা কিন্তু করতে হবে, পড়াশোনার কোনো ব্যতিক্রম নাই। তো এই সব জায়গাগুলো থেকে যদি আপনি হেল্প পাইতে চান, তাহলে আছে আপনি হাসিব সেন্সের কাছে পড়তে পারেন। জেএফটি এর জন্য বিশেষায়িত কোর্স,
আমাদের কোর্সটা হচ্ছে সম্পূর্ণ জেএফটির উপর বেসড করে, যেখানে এরোদরি 3টা বই XYZ সম্পূর্ণ পুরোটাই পড়ানো হবে, কোনোটা বাদ দেওয়া হবে না। কেউ যদি জেএলপিটি পরীক্ষা দিতে চায় সেও এটা দিয়ে দিতে পারবে, কিন্তু কেউ যদি মিনন নিহঙ্গ পড়ে জেএলপিটি পরীক্ষা দিতে চায়, মানে জেএফটি পরীক্ষা দিতে চায়, সেই ক্ষেত্রে একটু ডিফিকাল্ট। একজন যদি দিতে পারবে না তা না। আপনি দেখা যায় জেএলপিটির কোর্স করছেন 3 থেকে 4 মাস, আবার এসে আবার প্রশ্ন সমাধান, ধরেন যে জেএফটির আবার মক টেস্ট বা প্রশ্ন সমাধান করলেন 2 মাসের মতো, বা আপনি যেটা 3 মাসে শেষ করছে ওইটা আপনার আইসা হয়তো আবার 1 থেকে 2 মাস পড়াশোনা করা লাগবে। কারণ জেএফটির যে বইগুলো আছে এগুলো হচ্ছে কালারফুল। এখানে হচ্ছে দেখেন জেএফটির বইগুলোর সাইজও বড়, এবং এইখানে অনেক গল্প টল্প থাকে, ছবি থাকে, যেটা মিনন নিহঙ্গ বইতে থাকে না। কিন্তু এছাড়া গ্রামার, ভোকাবুলারি যা আছে সব কিছু সেম, সেগুলো ওটার মধ্যেও মিনন নিহঙ্গতে যা আছে এটার মধ্যে এটা আছে। বিশেষ করে গ্রামার, ভোকাবুলারি একটু ডিফারেন্স আছে 20%-এর মতো। তো দেখা যায় আপনি যদি জেএফটির জন্য পড়াশোনা করে জেএলপিটি পরীক্ষায় যদি অংশগ্রহণ করতেও চান, করতেই পারেন চাইলে, কোনো সমস্যা নেই। ওই ক্ষেত্রে আপনি যদি N4-এর কিছু প্রশ্ন দেখেন সেই ক্ষেত্রেই দেখা যায় হয়ে যাবে। আর N4-এর মিনন নিহঙ্গর N4-এর উপরেও আমাদের কোর্সে কিন্তু ক্লাস দেওয়া থাকে, একটু পরে আপনাদের দেখাবো যে কীভাবে ক্লাসগুলো দেওয়া থাকে। তো জেএফটিতে যদি আপনি ভালো রেজাল্ট করতে চান, এর সাথে সাথে যদি আপনার জেএলপিটিতেও পরীক্ষা দিতে চান, সেটা আপনি দিতে পারবেন, সমস্যা নেই। বাট আমাদের মূল টার্গেট হচ্ছে জেএফটি, যেহেতু যে কোনো একটা হইলে আমার হলে হবে, বোনাস যদি কোনো কিছু আমার হইলো তাইলে হইলো, না হইলে না, ওটা কোনো সমস্যা নাই। অনলাইন এবং অফলাইনে শেখানোর অভিজ্ঞতা, এখানে আমার অফলাইন ব্যাচের সাথে ছবি দেখতে পাচ্ছেন, এবং আমি মিস করি আসলে এই যে অফলাইন ক্লাসগুলা, এবং ওদের মাধ্যমেই আসলে এই আমি যে টিচারই হব, আমি যে জাপানে যাব না, আমি যে দেশেই থেকে যাব, এই বিষয়গুলো যে সিউরিটিটা আসা বা এই যে ভালো লাগাটা, সেটা হচ্ছে আমার এই জায়গা থেকেই আসলে আসা। তো অফলাইন ক্লাসটা আমি মিস করি, বাট এখন হচ্ছে আমার অফলাইন ক্লাস নাই, এখন হচ্ছে আমার ক্লাস সম্পূর্ণ অনলাইন। যেহেতু অনলাইনে বেশি মানুষকে রিচ করা যায়, আমার সময় হয় না আসলে অফলাইনে ক্লাস নেওয়ার মতো, এবং যে কোনো জায়গায় থাকতে পারি কাজকর্মের জন্য, সেই ক্ষেত্রে দেখা যায় আমার সব ক্লাস হচ্ছে এখন অনলাইন। তো এই অনলাইন এবং অফলাইন যেহেতু দুই ক্ষেত্রেই আমার পড়ানোর অভিজ্ঞতা আছে, একটা স্টুডেন্টের কী প্রয়োজন হয় আমি সেটা বোঝার চেষ্টা করি, সেই জায়গা থেকে আমি স্টুডেন্টদেরকে হেল্প করার চেষ্টা করি। সার্বক্ষণিক সহযোগিতা এবং উৎসাহব্যঞ্জক পরিবেশ, যেহেতু এটা একটা অনলাইন কোর্স এবং এভরিথিং উইল বি রেকর্ডেড। আপনার সাথে আমি আজকে থেকে যে কথা বলতেছি 3 মাস পর্যন্ত, শেষ ক্লাস পর্যন্ত সব কিছু রেকর্ডে থাকবে, আপনার কী বলছি না বলছি, কী করতে বলছি, কী বলি নাই, সব কিছু। তো এই ক্ষেত্রে অনেক সময় স্টুডেন্টরা বলে, স্যার মনে হয় যেন আমি সারাদিন আপনার সাথেই কথা বলি, কারণ আপনি যদি একই ক্লাস 2-3 বার দেখেন, আবার 4-5 ঘন্টা পড়াশোনা করেন, হ্যাঁ 5-6 ঘন্টা পড়াশোনা করেন, তাইলে মনে হবে কি যে আমি তো সারাদিন এই যে ক্লাসই দেখতেছি, কথাই বলতেছি। হ্যাঁ, তো এই যে সার্বক্ষণিক আমি আজকে যা বলতেছি আপনার এই ক্লাসটা আপনি যখন আবার আপলোড হবে হুবহু সেম শুনতে পাবেন, কিন্তু অফলাইন ক্লাসে তো এটা আসলে সম্ভব না, তাই না? আপনি যেটা মিস করছেন ওটা মিস করছেন, ওটা হুবহু আর ওইভাবে হবে না। অনেকেই যে অফলাইন করবো না অনলাইন করবো, অনেকে অফলাইন কোর্সে ঢাকা গিয়ে ভর্তি হয়ে তারপর আবার হচ্ছে অনলাইন কোর্সে ভর্তি, এরকম অনেক আছে। বাট এখনও অনেকে মনে করে যে অনলাইনে মনে হয় শেখা যায় না। এটার কিছু কারণ আছে। আপনি যদি একদম ধরেন চাইবেন কোন জায়গায় সবচাইতে কম টাকায় পড়া যায়, কোনো এক জায়গায় ভর্তি হইলেই হইলো, সবাই যদি একইভাবে যদি আপনি দেখেন, তাইলে তো আপনি ধরা খাবেনই। আপনি যদি কারো কাছ থেকে সুযোগ নেন, সে আপনার কাছ থেকে সুযোগ নেবে। তো একটু বাছাই যাচাই করে আপনি দরকার হলে 15 দিন সময় নেন, 1 মাস সময় নেন, ইউটিউবে ক্লাস দেখেন, তার ফেসবুকে যতগুলা ক্লাস ছাড়া আছে, যতগুলা মডেল টেস্ট ছাড়া আছে, যতগুলা স্যাম্পল ক্লাস হচ্ছে ছাড়া আছে, ডেমো ক্লাস ছাড়া আছে, সেগুলো আপনি দেখেন, তারপর হচ্ছে আপনি ডিসিশন নেন। যে কোনো জায়গায় যদি ভর্তি হয়ে যান তাহলে তো আপনার এক্সপিরিয়েন্স খারাপ হবে, বাট আপনি যদি ভালোভাবে পড়াশোনা করেন, আমি এখন যদি কোনো কিছু শেখার চেষ্টা করি সেটা অনলাইন থেকে শেখার চেষ্টা করি, কারণ ওই যে আমি রেকর্ডের সব কিছু দেখতে পারি, আমি কোনোদিন মিস করলে আমি সেটা আবার দেখতে পারি, বারবার দেখতে পারি, তাই না? তো এই সার্বক্ষণিক যে সহযোগিতার ব্যাপারটা, আপনার ডিফারেন্ট পার্সপেক্টিভ থাকতেই পারে, বাট এটা হচ্ছে আমি যে বিষয়টা অনুধাবন করেছি আর কি, সেই জায়গা থেকে দেখা যায় আপনি সার্বক্ষণিক যে সহযোগিতার ব্যাপারটা এইটা আপনি পাবেন আর কি। এবং আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, মেসেঞ্জার গ্রুপ থাকবে, যেখানে আপনি অলওয়েজ কানেক্টেড থাকতে পারবেন, যে কোনো ব্যাপারে যে কোনো প্রশ্ন জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে জানাবেন জাস্ট, তাহলে আপনি সেটার উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন হচ্ছে অনেকেরই প্রশ্ন থাকে যে হাসিব খান সেন্সেই এর জেএফটি কোর্সে কী পাবেন আপনারা, আসেন দেখি আপনারা কী পাবেন। মোট কথা হচ্ছে আপনার জেএফটি পরীক্ষায় পাস করতে যা যা দরকার হয় এভরিথিং, এর বাইরে আপনারা আসলে কোনো কিছু দরকার নাই। যদি আপনারা আমার কথা হুবহু শোনেন, আপনি যদি আমার কাছ থেকে শোনেন এইটুক, আর এক ভাই কোন জায়গায় পড়ে আপনার
তার কাছ থেকে আরেকটা নোট এনে সেখান থেকে পড়াশোনা করে, তাহলে তো ম্যাচ করবে না। আমি আপনার যেটা বলতেছি হুবহু সেই কথা শুনতে হবে। 3 মাস পর আপনি আমার বলবেন যে আমি হুবহু আপনার কথা শুনছি, হুবহু সব পড়াশোনা করছি, তারপর আমি পারি নাই। এটা হবে না কখনো, কেউ এখন পর্যন্ত বলে নাই। কি কি পাবেন আপনি? প্রয়োজনীয় সকল শিক্ষা উপকরণ পাবেন পিডিএফ আকারে, জেএফটি স্পেশাল ইরোদরি বই যেটা হচ্ছে আমরা দেখলাম, পিডিএফ পাবেন। আপনি চাইলে হার্ড কপিও নিতে পারবেন। এই যে আমাদের একাডেমির হচ্ছে বই আছে, অথবা আপনি জেএফটি বই যেখান থেকে নিন না কেন, জাস্ট মেক শিওর যে কালার প্রিন্টটা নেবেন। আপনি যে কোনো জায়গা থেকে নিলেই হবে, জাস্ট কালার প্রিন্টটা নেবেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখবেন। গ্রামার নোটও পাবেন এবং সেটার উপরে ভিডিও ক্লাসও থাকবে। লিসনিং প্র্যাকটিস তো আমাদের প্রত্যেকটা ক্লাসেই করতে হবে জেএফটির। ওয়ার্ড লিস্ট নোট পাবেন বাংলা অর্থ সহ, কাঞ্জি নোট এবং সেটার উপরে ভিডিও পাবেন প্রত্যেকটা কাঞ্জির উপরে। প্রশ্ন সমাধান, প্রত্যেকটা লেসন থেকেই প্রশ্ন সমাধান পাবেন এবং প্রত্যেকটা লেসনের যে শূন্যস্থানগুলো আছে সেগুলো কোনটা কেন হলো ওই প্রশ্নগুলো আমরা দেখব প্রত্যেকটা ক্লাসেই। রেকর্ডেড ভিডিও ক্লাস পাবেন প্রত্যেকটা, যেখানে আপনার কোনো ক্লাস মিস হবে না। এছাড়াও আপনার পড়াশোনার সাথে প্রয়োজনীয় যা কিছু দরকার, কোনো কিছু যে না এটা ছাড়া আমাদের পড়াশোনা হচ্ছে না, এটা আসলে দরকার, এবং যে কোনো আপডেট, সেটা তো হচ্ছে যারা আমাকে ফলো করেন সেটা তো দেখেনি। জেএফটির সমস্ত রেজিস্ট্রেশন থেকে শুরু করে সব কিছুর ব্যাপারে আমার যত ভিডিও দেওয়া আছে, মোস্ট প্রবাবলি আপনি রেজিস্ট্রেশন যদি কারো ভিডিও দেখে করে থাকেন সেটাও আমার ভিডিও দেখেই করছেন। তো আমার ছাড়া এটা অন্য খুব কম পাবেন আর কি। তো সেই বিষয়ে তো আপনার সকল আপডেট যেগুলো আছে এগুলো তো আপনি আমার কাছ থেকে পেয়েই যাবেন আর কি। এখন হচ্ছে আমি এই যে বিষয়গুলো বললাম যেগুলো পাবেন সেগুলো আসলে দেখতে তেমন হবে। যারা ইতিমধ্যে ভর্তি হয়েছেন, ইমেল পাইছেন, তারা কিন্তু এগুলো সব পেয়ে গেছেন ইতিমধ্যে, আপনাদের দেখে পড়াশোনা শুরু করে দেওয়ার উচিত। বাট তারপরও যদি কেউ এখনো না দেখে থাকেন তাহলে এখন একটু আবার হচ্ছে দেখে নেন। এই যে আমরা এখানে হচ্ছে এই যে জেএফটি ফুল কোর্স উইথ হাসিব খান সেন্সেই, এরকম হচ্ছে একটা ফোল্ডার পেয়ে যাবেন। প্রথমেই থাকবে হচ্ছে ওয়ার্ড লিস্ট বাংলা নোট, 3টা বইয়ের 3টা নোট আছে এখানে। এখান থেকে আপনি যতগুলো নোট আছে সেগুলো সব পড়াশোনা করতে পারবেন, জেএফটি যে ভোকাবুলারিগুলো আছে, এবং আপনি ভর্তি হওয়ার পর এই নোটগুলো ফলো করে সবসময় পড়বেন, অন্য কোথাও থেকে ভোকাবুলারি পড়ার দরকার নাই। ইরোদরি বই, এই যে 3টি ইরোদরি বই, প্রত্যেকটার অডিও ফাইল গুছানো আকারে দেওয়া আছে এখানে, এবং বইও দেওয়া আছে। বই অডিও ফাইল এগুলো হচ্ছে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে হচ্ছে গ্রামার নোট, এই যে এখানে হচ্ছে আমাদের N4 এর উপরে, আপনার তো N5 ইতিমধ্যে পড়া আছে, N4 এর উপরে কিন্তু আমাদের এই গ্রামার নোট দেওয়া আছে। প্রত্যেকটা এই যে ক্লাস দেওয়া আছে, পিডিএফ দেওয়া আছে N4 এর উপরে। এখান থেকে আপনি গ্রামার দেখে শিখে ফেলতে পারবেন। কিভাবে কি শিখবেন? একদিনে তো আর সব কিছু বুঝবেন না, এটা তো আপনার প্রতিদিনের ইনস্ট্রাকশন দেওয়া হবে যে এখন এইটা করেন, এখন এইটা করেন, এখন এইটা করেন। তারপর হচ্ছে আমাদের কাঞ্জির এখানে নোটও দেওয়া আছে, প্রত্যেকটা কাঞ্জির উপরে এখানে ভিডিও দেওয়া আছে। ওই যে বললাম আপনি চাইলে 3 মাসের আগেও শেষ করতে পারবেন। কিভাবে পারবেন? এই যে আপনাকে সব বিষয়গুলো দেওয়া আছে, যত বেশি পড়াশোনা করবেন সব কিছু আপনাকে দেওয়াই আছে, জাস্ট আপনি কোনো কিছু না বুঝলে আমার কাছে জিজ্ঞেস করবেন, আমি বলে দেবো, আর আপনি পড়াশোনা করবেন, আপনি নির্দিষ্ট সময়ের আগেও শেষ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপরে এখানে আর একটা বিষয় যেটা আসলে অতটা ইম্পর্টেন্ট না, এখানে হচ্ছে 429টার একটা নোট দেওয়া আছে, আর এখানে অ্যাডভান্স কিছু কাঞ্জি লিস্ট দেওয়া আছে, যেটা হচ্ছে যারা একদম হাইয়েস্ট রেজাল্ট করতে চান তাদের জন্য। আমি যখন জেএফটির পড়াশোনা করতাম তখন আমি শেষের দিকে যখন আমি দেখতেছিলাম আমি কোনটা পারি না, নতুন কিছু আমার সামনে থেকে আসতেছে না, যতগুলো প্রশ্ন দেখতেছি আমি তার মধ্যে নতুন কিছু আমার কাছে মনে হচ্ছে কিনা, তখন এই নোটগুলো এগুলো আমার কাছে নতুন মনে হইতো এবং আমি নোট করে রাখতাম সবসময় মোবাইলের মধ্যে। হ্যাঁ, আবার ওগুলো পরে দেখতাম, দেখা যায় ঘুমের মধ্যে উঠাও মাঝে মধ্যে এটা দেখতাম। যখন আপনি জাপানি ভাষা পড়াশোনার মধ্যে থাকবেন তখন আপনি অলওয়েজ এগুলো নিয়েই থাকবেন। হ্যাঁ, মানে একদম অ্যাটাচমেন্ট থাকতে হবে হাই, মানে ঘুম থেকে উঠে আপনি জাপানিজের কথা চিন্তা কি যেন পড়ছিলাম ওটা তো মনে ভুলে গেছে, আরে খাইছো তো, ওইটা আবার বের করেছে, পড়াশোনা করতে হবে। তো সেইটার একটা এখানে আমার সেই নোটটা রেখে দেওয়া, কেউ যদি চায় যে না আমার যেন জীবনে কোনো ভুলই যেন না এরকম কোনো অবস্থা যেন নাই আসে, তাদের জন্য হচ্ছে এইটা দিয়ে রাখা আর কি। এরপরে আমাদের আইসেসও নোট থাকবে, এখানে হচ্ছে আমার ইরোদরি বইতে যতগুলো আপনাদের আইসেস লাগে মোটামুটি 70টার মতো আছে, কোন সিচুয়েশনে কখন কোথায় কি সিচুয়েশনে কি বলবেন সেগুলো এখানে আলাদা নোট আকারে দেওয়া আছে, এবং এগুলো তো বইয়ের মধ্যেও আছে। বইয়ের মধ্যে এগুলোর তো আমরা রিয়েল ব্যবহার দেখবই, বাট আপনি যাতে পরীক্ষার আগে একদম একটা রিভিশনে দিয়ে যেতে পারেন অথবা আলাদা করেও যেন আপনার সাথে থাকে, এই কারণে এখানে কিন্তু সবগুলো নোট আকারে দেওয়া আছে। এবার হচ্ছে এখানে আপনাদের মক টেস্টের উপরে একটা পিডিএফ দেওয়া আছে, ক্লাসও আছে, আপনাদের সেগুলোর লিঙ্কও শেয়ার করা হবে যখন আপনি ক্লাস শুরু হবে, আস্তে আস্তে সপ্তাহে একদিন আর দেওয়া সম্ভব না। এবং জেএফটি ক্লাস এখানে দেওয়া আছে, যেগুলো দেখে আপনি আগিয়ে থাকতে পারবেন ক্লাসের চাইতে আপনি আগিয়ে থাকবেন সব সময়।
দেখা যায় অনেকে আমার কোর্সে আগে থেকেই ভর্তি হয়ে থাকে, হ্যাঁ, আপনি ক্লাসের চাইতে আগেই থাকতে পারেন, তাহলে কি হবে আপনার মধ্যে একটা মোটিভেশন কাজ, আরে আমি তো ক্লাসের সব পড়াশোনা পারি, আমি তো অনেক জোস। কারণ আমাদের প্রথম যে বইটা আছে সেটা হচ্ছে N5 লেভেলের। তো N5 যদি আপনি ভালোভাবে পড়াশোনা হয়ে থাকে, এটা তো আপনার কাছে খুবই সহজ হওয়ার কথা, সহজ মনে হওয়ার কথা। তাহলে আপনার যখন সহজ মনে হবে তখন কি আপনি সময়গুলোর অপচয় করবেন না? তাহলে এই সময়গুলোতে আপনি কি করবেন? এই সামনে আগাই থাকবেন, কারণ সামনে তো আস্তে আস্তে আপনার একটু কঠিন পড়াশোনা আসতেছে, তাই না? তো এই সব সুযোগগুলো করে দেওয়া আছে, জাস্ট আপনার ইচ্ছাটা হচ্ছে রাখতে হবে যে না আমি তাড়াতাড়ি পড়ে শেষ করব। তো এই তো দেখলেন যে আপনারা কি কি পাবেন, সেটাও দেখলেন। আপনি যদি জেএফটি পরীক্ষায় শুধুমাত্র পাস না অনেক ভালো রেজাল্ট করতে চান, তাহলে এর বাইরে আপনার আর কিছু দরকার নেই। আপনি যদি আরও এদিক ওদিক খুঁজতে চান, এখানে খুঁজেন ওইখানে খুঁজেন ওইখানে দেখেন, তাহলে সেটা আপনার সময় অপচয় হবে। আপনি জাস্ট এর মধ্যেই পড়ে থাকেন, এইটাই পড়াশোনা করেন, ক্লাসে যা যা বলে সেটা আপনি শুনবেন, তাহলেই দেখবেন কেমনে কেমনে জানো হয়ে গেছে। মনে হবে যে না রে আমি তো এটা পড়ে এটা বলে যাইতেছি। আপনি জাস্ট পড়েন, 5 থেকে 6 ঘন্টা পড়েন, 3 মাস 4 মাস পরে আপনি দেখবেন, 3 মাস পরে আপনি দেখবেন যে না ঠিকই তো কেমনে কেমনে যেন হয়ে গেছে। প্রথম 2টা বই তো এখন আমার একদম মুখস্থ, লাস্টের বইটা একটু একটু কেমন কেমন যেন মনে হয় লাগে, হুইচ ইজ নর্মাল, ঠিক আছে। বাট সেটাও যখন আপনি আবার একটু রিভিশন দিবেন বা যখন পরীক্ষার শেষের দিকের প্রস্তুতিটা নেবেন, তখন আবার দেখা যায় ওইটা ঠিক হয়ে যাবে। সবাই এতক্ষণ যে ধৈর্য ধরে কথাবার্তা শুনলেন সেই জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ, এবং আশা করছি সবাই এই বিষয়গুলো আপনি মানবেন। আপনি যেখান থেকে পড়াশোনা করেন না কেন, পড়াশোনার উপরে কোনো ওষুধ নেই, পড়াশোনা আপনার ঠিকভাবে করতে হবে। আর আপনি যদি পড়াশোনা ঠিকভাবে করেন, তাহলে আপনার স্বপ্নের জায়গা বলেন, ইচ্ছার জায়গা বলেন, বা ঠেইকা জাপান যাচ্ছেন, যেটাই হোক না কেন, জাপান অবশ্যই অনেক ভালো একটা কান্ট্রি, এবং যার মাধ্যমে যত লিগ্যালভাবে জাপানে যাওয়া যাচ্ছে, এটা কিন্তু খুব কম কান্ট্রিতেই যাওয়া যায় জব ভিসাতে। তো সেই জায়গাগুলো থেকে আপনি যদি ভালোভাবে পড়াশোনা করেন, তাহলে আপনার এই যে স্বপ্ন ইচ্ছা যেটাই বলেন না কেন, এটা আসলে অতটা যে দূরে ইম্পসিবল এরকম কিছুই না। কারণ আমার অনেক কাছের মানুষজন গেছে, আমার স্টুডেন্টরা জাপানে আছে, এবং আমার স্টুডেন্টরা যারা গেছে তারা এখন পর্যন্ত সবাই ভালো আছে, তাদের কোনো অভিযোগ নাই। আপনি হয়তো ফেসবুকে অনেক জায়গায় দেখতে পারেন, বাট ব্যক্তিগত আমার যত স্টুডেন্ট এখন পর্যন্ত জাপানে গেছে, ওদের কারো কোনো আমি অভিযোগ শুনি নাই। এখন আপনি যে 5 লাখ টাকা দিয়ে হচ্ছে জাপানে যাচ্ছেন, আপনি যদি আমেরিকার সাথে তুলনা দেন, তাহলে তো এটা আপনার সমস্যা, তাই না? বাট যারা যে এখন পর্যন্ত যারা গেছে আমার স্টুডেন্টরা, তাদের আমি কোনো সমস্যার কথা এখন পর্যন্ত শুনতে পারি নাই। তো আপনারও ইচ্ছা যেটাই বলেন সেটা অবশ্যই পূর্ণ হবে, জাস্ট আপনার ধৈর্য ধরে লেগে থেকে পড়াশোনাটা করতে হবে আর কি। সবার জন্য অবশ্যই অনেক অনেক শুভকামনা রইল, এবং এই কথাগুলো আপনি শুনবেন, একা একা পড়েন, যেখানেই পড়েন, আমার কাছে পড়েন, যেভাবেই পড়েন না কেন। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। যারা ইতিমধ্যে ভর্তি হয়ে গেছেন তারা তো ভর্তি হয়ে গিয়েছেন, তাদের আর কোনো ঝামেলা নাই। বাট এখনও যারা ভর্তি হতে যাচ্ছেন, জেএফটি অনলাইন কোর্সে ভর্তি হওয়ার প্রক্রিয়াটা হচ্ছে আমি একটু বলে দেই। শিক্ষার্থীর সার্টিফিকেটের পুরো নাম, অর্থাৎ সার্টিফিকেট বা এনআইডিতে বা পাসপোর্টে আপনার যে নামটা আছে সেই নামটা, এবং জেলা উপজেলা একদম পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাকর্ডিং টু এনআইডি বা পাসপোর্ট, এবং ফোন নাম্বার, যেই ফোন নাম্বারটি থেকে আপনি কোর্সের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন, শুধুমাত্র একটা। ইমেল অ্যাড্রেস শুধুমাত্র একটা, যে ইমেল অ্যাড্রেসটি থেকে আপনি ক্লাসে যুক্ত হবেন। খুবই সুন্দরভাবে নির্ভুলভাবে লিখে পাঠাবেন। কোর্স ফিস 6000 টাকা, যেটা অ্যাডভান্স পেমেন্ট। আপনি বিকাশ অথবা রকেট অথবা নগদ, আপনি স্ক্রিনে লেখা এই নাম্বারে 01764874338 এই নাম্বারে পাঠিয়ে আপনি এই নাম্বারেই একটা স্ক্রিনশট পাঠাবেন হোয়াটসঅ্যাপে। এরপরে আপনার নিশ্চিত করে চেক করে দেখে কোর্স স্পেশাল ব্যাচ গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। ওখান থেকেই আপনি পরবর্তী আপনার সাথে যত দেখা সাক্ষাৎ ক্লাস সব ওখান থেকেই জয়েন করতে পারবেন। ওকে, এখন অনেকেরই আবার একটা প্রশ্ন থাকবে যে জেএফটি পরীক্ষার প্রশ্ন কেমন হয়। জেএফটি পরীক্ষার প্রশ্ন যে কেমন হয় তার উপরে কিন্তু আমার অলরেডি ভিডিও দেওয়া আছে, সবাই দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, আপনি এইখানে গিয়ে সবগুলো দেখতে পারেন। অনেক অনেক ক্লাস দেওয়া আছে আমার, এগুলো সব ক্লাস দেখলে আপনি আরও বেশি ধারণা পাবেন যে আপনার কি এখানে ভর্তি হওয়া উচিত নাকি না, আপনার কি মিলে নাকি না। ওকে, তো এইখানে যদি আপনি এই যে প্রশ্নের ধরন, জেএফটি প্রশ্নের ধরন, প্রায় 18,000 মানুষ দেখছে জেএফটি, আর কত হাজার মানুষ বা পরীক্ষা দিচ্ছে এখন পর্যন্ত, তাই না? লাস্ট 2-3 বছরে, 1-2 বছরে। তো আপনি এই ভিডিওটা দেখলেই আপনি সব কিছু হচ্ছে বিস্তারিত জানতে পারবেন কিভাবে কি প্রশ্ন হয়। বাট তারপর একটু আপনাকে হচ্ছে আমি এখন একটু দেখিয়ে দিচ্ছি। আবার আমরা একটু দেখি, এই হচ্ছে আমাদের মডিউলটা হবে হচ্ছে, দেখতে হবে হচ্ছে এরকম প্রশ্নের পরীক্ষার যেই স্ক্রিনটা হবে। এখানে দেখাবে আপনি কোন সেকশনে আছে, 4টা সেকশন আছে জেএফটির। স্ক্রিপ্ট অ্যান্ড ভোকাবুলারি, সেকেন্ড হচ্ছে কনভারসেশন অ্যান্ড এক্সপ্রেশন,
তারপর হচ্ছে লিসেনিং, তারপর হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। ওকে, তো প্রত্যেকটা সেকশনে 12টার মতো প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নে 5 মার্কের মতো, এবং 250 মার্কের পরীক্ষা, 200 মার্ক পেলে পাস। এবং আপনার পরীক্ষার সময় হচ্ছে 60 মিনিট, 60 মিনিটস। এইখানে দেখবেন এটা যেহেতু ডেমো, আপনি যখন পরীক্ষা শুরু হবে এইখানে দেখবেন 60 মিনিট থেকে শুরু হচ্ছে, তারপর আস্তে 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 কমতেছে। ওকে, এইখানে হচ্ছে আপনার নাম দেখতে পাবেন ক্যান্ডিডেট, এইখানে আপনার নাম দেখতে পারবেন হাসিব খান, মোতালেব সান, যাই হোক না কেন আপনার সোহেল রানা নাম দেখতে পাবেন। আর প্রথম দিকে আমাদের স্ক্রিমেন্ট ভোকাবুলারি যে প্রশ্নগুলো থাকবে এরকম ছবি থাকবে, ছবি দেখে বলতে হবে যে ছবিতে কি বোঝাইছে, কি হাসতেছে, কান্না করতেছে নাকি রাগ করছে। যদি আপনার মনে হয় যে না এত হাসতেছে, তাইলে আপনি ওয়ারাইমাস সিলেক্ট করে দিবেন আর কি। ওকে, তারপরে আপনি নেক্সট বাটনে দিয়ে নেক্সটে চলে যাবেন। এইরকম প্রশ্ন থাকবে 3 থেকে 4টা। তারপর এরকম শূন্যস্থান, এরকম প্রশ্ন থাকবে 3 থেকে 4টা। এখানে দেখা আছে যে রিড দ্য সেন্টেন্স অ্যান্ড চুজ দ্য ওয়ার্ড দ্যাট ফিটস ইন দ্য মোস্ট, অর্থাৎ আপনার এখানে কি করতে হবে সেটা আপনাকে ইনস্ট্রাকশনটা বলে দিচ্ছে। এটা আপনি চাইলে বাংলায় দেখতে পারবেন, ইউর ল্যাঙ্গুয়েজ 2-তে টাচ করলেই আপনি বাংলায় দেখতে পারবেন। বাক্যটি পড়ুন এবং শূন্যস্থানে সবচেয়ে উপযুক্ত শব্দটি বসান। জাপানিজটির কিন্তু বাংলা না, এখানে আপনার কি করতে হবে সেইটা আপনার বাংলায় ইনস্ট্রাকশনটা বলে দেবে। তো এরকম প্রশ্ন থাকবে 3 থেকে 4টা। তারপর এরকম কাঞ্জি ওয়ার্ডের সঠিক হিরাগানা বানান, হ্যাঁ, এইরকম প্রশ্ন থাকবে 3 থেকে 4টা। তারপর আবার ধরেন এই যে সঠিক ফর্ম সহ, যে সঠিক গ্রামার সহ শূন্যস্থান, এরকম প্রশ্ন থাকবে 3 থেকে 4টা। এরকম মোট 12টা প্রশ্ন থাকবে স্ক্রিপ্ট অ্যান্ড ভোকাবুলারি পার্টে। এরপর হচ্ছে কনভারসেশন। কনভারসেশন কীরকম, অনেকটা হচ্ছে এটা কিসের মতো, আমরা যে ডায়লগ পড়তাম সেই ডায়লগের মতো এটা। তো এখানে আপনার আগের কথাও আছে, পরের কথাও আছে, মাঝখান থেকে হঠাৎ করে একটা শূন্যস্থান থাকবে, সেইখানে আপনার আগের কথা পরের কথা বুঝতে হবে যে এখানে কি বসবে। বাড়ি থেকে আনার তো দরকার নাই, 4টা অপশনই দেওয়া থাকবে, অপশনের মধ্যে থেকে কোনটা সবচেয়ে বেশি মিলে সেইটা হচ্ছে আপনার বসাইতে হবে। বুঝতে পারছেন? এবং বইলা দেবে এখানে কি ঘটনা ঘটতেছে, যে এখানে মুখের বাচ্চা হইছে, এখন তার একটা উপহার দিতে হবে। হ্যাঁ, এটা বাংলায় আপনি দেখতে পারবেন, কিন্তু মূল কথাবার্তা যেটা আছে সেটা আপনি জাপানিজেই পড়বেন আর কি। কি বলছে, এই যে মেইসানের নিকট নবজাতকের জন্য উপহার সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, কথোপকথনের বাক্যটি পড়ুন এবং সবচেয়ে উপযুক্ত শব্দটি নির্বাচন করুন। তাই আগের পরের কথা বুঝে আপনার মাঝখানে কি বসবে সেটা আপনার বসাইতে পারতে হবে আর কি। বুঝতে পারছেন? আচ্ছা, তো এইখানের এই কনভারসেশন পার্টের বা কনভারসেশন এক্সপ্রেশন ওই আইসিএস এবং গ্রামার মিলিয়ে প্রশ্ন থাকবে। এখানেও প্রশ্ন থাকবে এরকম 12টার মতো হচ্ছে প্রশ্ন থাকবে। এরপর হচ্ছে লিসনিং কম্প্রিহেনশন। লিসনিংয়ের সময় আমরা একটা লিসনিং 2বার শুনতে পারবো। ওই লিসনিং থেকে কখনো সিঙ্গেল প্রশ্ন থাকবে, কখনো ডাবল প্রশ্ন থাকবে। আমরা সবসময় স্ক্রল করে দেখব যে এখানে কয়টা প্রশ্ন দিয়েছে। এখানে আপনি দেখতে পারবেন যে ঘটনাটা ঘটছে কি, যে তারা দুজন ঘুরতে গিয়েছে, তারা কি নিয়ে কথা বলছে, এরকম একটা ঘটনা বলে দিবে ধরেন, কিন্তু ঘটনাটা আপনার শুনতে হবে জাপানিজেই। এবং এখানে ছবি আকারেও অপশন থাকতে পারে অথবা লিখিত অপশনও থাকতে পারে। নেক্সটে দিতে পারতেছেন, এইখানে আমরা ব্যাকে দিলে ব্যাকে যেতে পারতেছি, কারণ এটা হচ্ছে একটা ডেমো। হ্যাঁ, বাট আপনি অরিজিনাল যখন একদম জিএফটি পরীক্ষা দিবেন, লিসনিংয়ের সময় আপনি ব্যাকে যেতে পারবেন না। অন্যান্য সেকশনে ব্যাকে যেতে পারবেন, বাট ব্যাকে যাওয়ার এইটা চিন্তাভাবনা আপনার মাথায় রাখারও আসলে দরকার নেই, কারণ সেই পরিমাণ সময় আপনার নাই। যেটা দিবেন একবারে খালাস, ওর কাছে আর কোনো যাওয়া যায় নাই, কারণ আপনার সময়ের তো একটা ব্যাপার আছে, তাই না? যদিও আপনি যদি ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেন, আসলে 60 মিনিটের অনেক আগেই পরীক্ষা শেষ হয়ে যায়, 30-40 মিনিটের মধ্যে অনেকের পরীক্ষা শেষ হয়ে যায়। আপনার প্রস্তুতি কেমন, আপনি যদি জাস্ট পাস করার ধান্দা নিয়ে পরীক্ষা দিতে চান, প্রস্তুতি ভালো না নিয়ে, তাহলে দেখা যায় আপনার সময় হবে না। বাট জাস্ট আপনার নার্ভাস হওয়া যাবে না, আর প্রস্তুতিটা ভালো থাকতে হবে, তাহলে দেখা যায় যে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে বা তারও আগে আপনি শেষ করে ফেলতে পারবেন। আপনি এই যে একটা সেকশন শেষ হলে আর বিগত সেকশন যেতে পারবেন না, বাট আগের প্রশ্ন পরের প্রশ্নে যেতে পারবেন, শুধুমাত্র লিসেনিংটা বাদ। লিসেনিং সেকশনে আপনি একবার সামনে চলে গেলে আর পিছনে ব্যাক করতে পারবেন না। এই যে এইখানে দেখা যায় সিঙ্গেল প্রশ্ন আছে, বাট এই দেখা যায় এখানে 2টা প্রশ্ন আসছে। তো লিসেনিং এরকম সিঙ্গেল প্রশ্ন থাকতে পারে, 2টা ডাবল প্রশ্ন থাকতে পারে। আপনি সবসময় স্ক্রল করে দেখবেন যে একটা প্রশ্ন নাকি 2টা প্রশ্ন, এটা একটু সতর্ক থাকবেন, কারণ একবার যদি আপনি সামনে চলে যান তাহলে ওই প্রশ্নের অ্যান্সার তো আর দিতে পারবেন না, তাহলে ওইটার মার্ক কিন্তু কাটা। তো এরকম লিসেনিং প্রশ্ন থাকবে 12টার মতো। এরপর হচ্ছে আমাদের ফাইনাল রিডিং পার্ট, এরকম উদ্দীপকের মতো রিডিং থাকতে পারে। এবং মজার বিষয় হচ্ছে যে এরকম এত বড় একটা রিডিং পার্ট থেকে একটা প্রশ্ন আসবে না, প্রত্যেকটা রিডিংয়ের উদ্দীপক থেকে 2টা প্রশ্ন আসবে, অর্থাৎ এখানে 10 মার্ক।
এবং আপনি শুরুতেই রিডিং পড়া শুরু করে দিবেন না। আপনি আগে হচ্ছে প্রশ্নে দেখবেন কি জানতে চাইছে, অপশন কি কি আছে, তারপর আপনার যেইটুক জানতে চাইছে জাস্ট সেইটুক খুঁজে বের করে ওই পার্টটুকু পড়বেন। ওইটার অ্যান্সার পেয়ে গেছেন, বাকিটা পড়ার দরকার নেই। আপনার কিছু ট্রিক্সও আছে, আপনি যদি এটা আগে থেকে জেনে না যান, এই জন্য দেখা যায় অনেকেই দেখা যায় N4 করে জাস্ট পরীক্ষা দিচ্ছে, সে এই ট্রিক্সগুলো আগে জানে না, তো ওর বুঝতে বুঝতে সময় লেগে যায়। বাট আপনি যদি এগুলো জাস্ট, আপনার তো N4 পড়া দেখা যায় আপনার যেই কোর্স করতে লাগতো 3 মাস, আপনি হয়তো 1.5 থেকে 2 মাসের মধ্যে শেষ করতে পারবেন। বাট ওইটা শেষ করে যদি আপনি যান, তখন দেখা যায় আপনি আবার পাস করে যাবেন আর কি। তো এই ট্রিক্সগুলো আমাদের একটু ফলো রাখতে হবে। তো এরকম উদ্দীপকের প্রশ্ন থাকবে 6টার মতো, আর কিছু কুপন এবং ছবি এরকম প্রশ্ন থাকবে যে 6টার মতো এরকম। এটা হচ্ছে একটা প্রেসক্রিপশনের ছবি, প্রেসক্রিপশনে কি কি লেখা আছে, একটা ওষুধ কখন কখন খাইতে হবে, কয়টা খাইতে হবে, কয়দিন খাইতে হবে, হ্যাঁ। তো এরকম প্রশ্ন করবে যে এই ওষুধটা কয়বার খাইতে হবে, কয়টা খেতে হবে, ঘুমের খাবারের পরের ওষুধ কোনটা, ঘুমানোর আগে কোন ওষুধটি খেতে হবে। তো এইটা দেখে এখানে লেখাই আছে, এখান থেকে জাস্ট আপনার বের করে অ্যান্সার করতে হবে আর কি। রিডিং এবং লিসেনিং পার্টের প্রশ্ন আরও সোজা হওয়ার কথা, কারণ এইটার হচ্ছে আপনার 100% উত্তর দেওয়া। আপনি যদি এই দুইটা 100% কারেক্ট করতে পারেন, তাহলে আপনার পাস করার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এরপরও যদি আরও ডিটেলসে আপনাদের প্রশ্নের ব্যাপারে জানার ইচ্ছা থাকে, এবং আপনি একবার একটা জিনিস দেখলেই তো আপনি সেই ব্যাপারে হাফেজ হয়ে যাবেন না, আপনি এখান থেকে আবার হচ্ছে এই প্রশ্নের ভিডিওটা কিছুদিন পরপরই হচ্ছে একটু দেখে নেবেন। হ্যাঁ, কিছুদিন পরপরই একটু দেখে নেবেন, তাহলে দেখা যায় যে আপনার এটা মাথায় কাজ করবে, আচ্ছা কী কী যেন থাকবে, কেমন কী হবে, এই হচ্ছে বিষয়গুলো আর কি। তা আশা করছি এর বাইরে আর কারো কোনো প্রশ্ন নাই। এখন আমরা যারা যারা হ্যান্ড রেজ করছেন সবার সাথে কথা বলবো, হ্যান্ড রেজ করে রাখেন। আর যদি কারো প্রশ্ন থাকে, আমরা সিরিয়াল মেনটেন করেই কথা বলবো সবার সাথে, কেউ মাঝখান থেকে বলবো না, সিরিয়াল মেনটেন করে বলবো। কারণ আমরা যেহেতু জাপান যাবো, আমাদের মধ্যে সেই অ্যাটিটিউডটাও আসা দরকার, অন্যের প্রতি সম্মান, অন্যের অধিকারের প্রতি খেয়াল, হ্যাঁ, সেই বিষয়গুলো যেন আমাদের মধ্যে চলে আসে। ওকে, অনেকেই কমেন্ট করেছেন, কমেন্টের উত্তরগুলোও দিব। আগে যারা হ্যান্ড রেজ করে আছেন তাদের সাথে একটু কথা বলে, যেহেতু একা একা অনেকক্ষণ যাবত কথা বলতেছি। প্রথমে হচ্ছে মোতালেব হোসাইন, আপনি বলেন। আমি মাইক্রোফোনটা অন করে দিচ্ছি। হ্যাঁ, এখন হচ্ছে মাইক্রোফোন অন করে আপনি বলতে পারবেন। মোতালেব হোসাইন। সোহেল রানা, আপনি বলেন। সোহেল সান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমাদের তো জেএফটি-তে আলাদা আলাদা করে পাস করতে হবে কিনা, যেমন আমাদের কাঞ্জি পাঠে আলাদা না, বা। বুঝতে পারছি আপনার প্রশ্ন। আলাদা আলাদাভাবে পাস করতে হবে না, সোজা 200 পাইলেই পাস, সেটা আপনি যেভাবে পান না কেন, আলাদা আলাদা পাস করার দরকার নাই। আর কোনো প্রশ্ন? ঠিক আছে। আর যে আমাদের কি যেটা হচ্ছে পরীক্ষা জিএফটি, এটা কি N4 N5 দুইটা কম্পেয়ার করে হবে, নাকি শুধু ইরোদরি যেটা আছে এটার উপরে ইরোদরি তিনটা? ইরোদরিতে হচ্ছে বইয়ের নাম। ইরোদরির মধ্যে N5 N4 দুইটা লেভেল মিলেই হচ্ছে পড়াশোনা। তো N5 থেকে প্রশ্ন আসবে 60%, N4 থেকে আসবে 40%, দুইটা লেভেল মিলেই প্রশ্ন আসবে। আচ্ছা সিনজি, ঠিক আছে সিনজি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মহিউদ্দিন তালুকদার, আপনি বলেন। যে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো কি, যে আমরা কনস্ট্রাকশন বিষয়ে আর কি যাইতে যাচ্ছি, কিন্তু এইখানে স্কিল টেস্টের বিষয়ে খোঁজ খবর নিলে এই বিষয়ে খুব কম তথ্য পাচ্ছি। হুম হুম। হ্যাঁ, তারপরে আপনি স্কিলের বিষয়ে, আসলে স্কিল তেমন একটা কমপ্লিকেটেড কিছুই না। স্কিলের জাস্ট একটা বই থাকে, ওই বইটা আপনার পড়তে হবে। এগ্রিকালচার তো খুবই সহজ, এটা শুরুর দিকেই হচ্ছে আমি বলছিলাম যে আপনি যখন জেএফটি পাস করবেন, জেএফটি পাস করে স্টুডেন্টদের আমাদের একটা গ্রুপ আছে, ওখানে আপনি যেই স্কিলের নাম নেন না কেন, সেই স্কিলের কয়েকজন পাস করা আছে অলরেডি। তা আপনি ওই গ্রুপে জয়েন করলে ওরা দেখা যায় কনস্ট্রাকশনের ওইখানে ক্লাসের আয়োজন করে, যারা আগে পাস করছে তারা দেখা যায় ক্লাস নেয়। তো আপনার যে কোনো বিষয়ে ওরাই হেল্প করবে, বা আমিও আছি। তো আপনি দেখা যায় স্কিল, আপনি যদি জেএফটি পাস করতে চান, স্কিলের নিয়ে আসলে আপনার তেমন একটা সমস্যা হবে না। কিন্তু আপনি যদি জেএফটি পাস না করে স্কিল করতে চান, এখন আপনার ভাষা দক্ষতাও কম, আপনি N4 লেভেলের ভাষাও সব জানেন না, গ্রামার সব জানেন না, তখন আপনার পড়তে গেলে কঠিন মনে হবে। আর যখন আপনি জেএফটি পাস করে যাবেন, তখন আপনার তুলনামূলক সহজ মনে হবে, অতটাও কঠিন হবে না স্কিল পাস করা। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। ওকে, ধন্যবাদ আপনাকে।
ওকে, আপনাকে ধন্যবাদ। এরপর হচ্ছে সেলিম রানা, সেলিম সান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে যে N4 এবং N5 এর ভোকাবুলারি কাঞ্জি দিয়ে কি জিএফটি পাস করা যাবে কিনা, আর হুম, মানে এর বাইরে কিছু না পড়লে হবে কিনা, আর কেয়ার গিভারের ছেলেরা যাইতে পারে কিনা, হুম। এই বিষয়ে জানতে চাই। হ্যাঁ, কেয়ার গিভারের ছেলেরা যাইতে পারে, বাট বাংলাদেশে যেরকম নার্সদের চাহিদা একটু মেয়েদের বেশি, মেয়েদের মধ্যে যেহেতু আবেগ, মায়া, মহাব্বত, কোমলতা, কেয়ারিং এইসব বিষয়গুলো বেশি থাকে, মেয়েদের চাহিদা অবশ্যই বেশি। কনস্ট্রাকশনে যেমনিভাবে অন্যান্য সেক্টর আপনি যেইটাই বলেন না কেন, যেখানে ছেলেদের চাহিদা বেশি, তো কেয়ার গিভারে মেয়েদের চাহিদা একটু বেশি থাকে, বাট ছেলেরাও যেতে পারে। আর যে বিষয়টা বললেন যে N5, N4, N5-এর যে কাঞ্জিগুলো আছে এগুলো দিয়ে হবে কি না, N4 তো দেখা যায় যে 360-এর মতো বেসিক কাঞ্জি থাকে, বাট আরও কিন্তু কাঞ্জি থাকে, ওগুলো দেখা যায় যে অনেকে পড়ে না। বাট জেএফটির জন্য ওই যে N5-এর N4-এর যে 320-টার মতো কাঞ্জি আছে ওগুলো তো আপনার পড়তে হবেই, ওই সেম, ওগুলোই সেম কাঞ্জি, বাট এর বাইরে থেকেও আরও 109টার মতো কাঞ্জি আছে যেগুলো আপনার দেখতে হবে আর কি। আর ভোকাবুলারির মধ্যেও কিছুটা পার্থক্য আছে, 30% দেখা যায় আপনার একটু অমিল আছে, আর গ্রামার 100% সেম। জেএলপিটি N5 N4 এর গ্রামারও যা, জেএফটির গ্রামারও তাই। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে হচ্ছে সাইফুল হাসান, আপনি বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কাঞ্জির ব্যাপারটা জানতে চাচ্ছিলাম যে কাঞ্জিটা আসলে তো যে 429টা জেপিতে, হুম হুম এই কাঞ্জিতে কাঞ্জির যে কুনিয়মি আর অনিয়মি আছে, এই দুইটাই কি মানে একটা দেখা যায় কুনিয়মি 4-5টা বুঝতে থাকে, পারছি, আর কোন বুঝতে সময় পারছি। কোনটা মানে ইউজ করব, কোন হুম সময় হুম ওইটা কি আমাদের সেন্টেন্স বলে দিবে? সেন্টেন্স রাইট। দেখে বুঝতে পারবো? না, এটা হচ্ছে মানে আপনি কোন পারপাসে পড়তেছেন সেটার উপরে আসলে ডিপেন্ড করে। আপনার অনিয়মিক অনিয়মের মধ্যে যাওয়ার দরকার নেই, এগুলো পড়বে কারা? ধরেন আপনি অনার্স করতেছেন এই জাপানিজ ল্যাঙ্গুয়েজের উপরে, বা 3-4 বছর আপনি এই এর উপরে পড়তেছেন, তখন হচ্ছে আপনার এগুলো দরকার। আপনার এই অনিয়মিক অনিয়মের মধ্যে যাওয়ার দরকার নেই। ফার্স্ট অফ অল হচ্ছে 320টা কাঞ্জি, আপনার কোনটা কিসের কাঞ্জি, এটা গাছের কাঞ্জি, এটা মুখের কাঞ্জি, এটা নাকের কাঞ্জি, এটা চোখের কাঞ্জি, এটা দেখা বুঝাইছে, এটা দ্বারা কেনা বুঝাইছে, হ্যাঁ, এইটা দ্বারা শোনা বুঝাইছে, এটার কাঞ্জি, এগুলো হচ্ছে আপনার ফার্স্ট অফ অল প্রথমে জানতে হবে। এরপরে আপনার 500-র মতো ভোকাবুলারি আছে কাঞ্জি দিয়ে, যে এই 500 ভোকাবুলারি কাঞ্জি দিয়ে, ওগুলা যদি আপনি পড়েন, তাইলে আপনি যখনই ওগুলোর মধ্যে দেখতেছেন এটা কোন কাঞ্জি ব্যবহার হচ্ছে, আচ্ছা এটা দেখলেন যে এটা মুখের কাঞ্জি ব্যবহার হয়েছে আর বের হবার কাঞ্জি বের হয়েছে, তাইলে তার মানে এটা হচ্ছে বের হবার মুখ বা বের হবার দরজা, তাই না? আপনি ওটা বুঝতে পারবেন। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনার কাজ, আপনি এই কাঞ্জিটা কেন এরকম, এটা কিসের কাঞ্জি সেটা বোঝা। অনিয়মিক জি অনিয়মের মধ্যে আপনার যাওয়ার দরকার নেই, কারণ পরীক্ষার হলে তো আপনার লেখা লাগবে না, তাই না? জি ম্যাক্সিমাম ওয়ার্ড লেখাই থাকবে, আপনার যা সেটার অর্থ বুঝতে হবে, তাই না? তো আপনি যদি ওই কাঞ্জিটার দ্বারা মিনিংটা কি বুঝাইছে সেইটা আগে যদি শেখেন, এবং ওই যে 500 ভোকাবুলারির মতো আছে কাঞ্জি সহকারে, সেগুলো যদি পড়েন, তাইলেই আপনার ম্যাক্সিমাম রিডিং পার্ট ওর মধ্যে থেকেই লেখা হয়, ওগুলো হইলেই হবে। তো কোনিমি অনিমের মধ্যে যাওয়ারই দরকার নেই, কারণ ওটা আপনি কনফিউজ করে দেয় যে আমি কোনিমি কোন সময় ব্যবহার করব, কোন সময় অনিমি জি ব্যবহার জি করব। হ্যাঁ, তো ওটার মধ্যে আপনার যাওয়ারই দরকার নাই আর কি। বুঝছেন স্যার, আর একটু কথা বলতে পারি? হ্যাঁ, বল। জেএফটি আর জেএলপিটি এটার পার্থক্যটা তো আপনি সুন্দর মতো বুঝিয়ে দিলেন, হুম হুম। বাট জেএফটি তে কি ওই যে জেএলপিটির মতো ভিসার প্রসেসিংটা মানে কি একই, উম, নাকি জেএলপিটি সহজ, জেএলপিটি তে সহজ নাকি দুইটা একই রকম? আমি যদি বিশ জেএফটি পাস করি, আহ, তারপর যদি স্কিল টেস্টে পাস করি, সবকিছু আমার ঠিকঠাক থাকবে, তাহলে কি আমার ওই এই জেএলপিটি না করতে হয় বুঝতে পারছি, কি? এটা হচ্ছে আমাদের একটা মিসকনসেপশন। আর হচ্ছে এটা কিছু কিছু এজেন্সি যাদের হচ্ছে জেএফটি নাই, কারণ জেএফটি পড়ানোটা একটু এক্সপেন্সিভ। জেএফটি আপনার পড়াইতে মাল্টিমিডিয়া ক্লাসরুম লাগবে, মাল্টিমিডিয়া ক্লাসরুম ছাড়া হবে না, ওই রকম জি টিচার লাগবে এবং বাস্তব ভিত্তিক জ্ঞান লাগবে। ধরেন আমি আপনার শিনকানসেন পড়াইতেছি বুলেট ট্রেন, এখন ওই টিচার বুলেট ট্রেন কি জানেই না, হ্যাঁ। ধরেন আমি আপনার অনসেন শিখাইতেছি, বাট অনসেন আমি আপনার বুঝাইতে পারতেছি না এটা কি। নাত্য বুঝাইতেছি, ওয়াসাবি বুঝাইতেছি, ওয়াসাবি স্বাদ কেমন, ওয়াসাবি কেমনে খায়, কখন খায়, হ্যাঁ, জি বিভিন্ন কাহিনী, এটা আমি আপনার স্টোরি বুঝাইতেছি না, পারতেছি না। অ্যানিমে কি, এখন আপনি যদি আমার এই প্রশ্ন করে ফেলেন, আমি এটা আপনার বুঝাইতে পারতেছি না। তো দেখা যায় বাহ্যিক অনেক বিষয় ধারণা রাখা লাগে জেএফটি পড়াইতে গেলে, এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম লাগে, সাউন্ড বক্স লাগে, সব কিছু লাগে, যে কারণে দেখা যায় অনেক কোচিং সেন্টার এটা পড়াইতে পারে না।
তখন ওরা করে কি যে আমাকে জেএলপিটি N4 আছে, জেএলপিটিতেই ভর্তি হন, জেএলপিটিতেই ভর্তি হন, এটা আরও ভালো। হ্যাঁ, বাট এরকম আসলে কিছু না, আপনার দুইটার যে কোনো একটা সার্টিফিকেট হলেই হবে। আরও যদি আপনি দেখেন, বর্তমানে যদি দেখেন যে যারা যারা ইন্টারভিউতে জয়েন করতেছে ম্যাক্সিমাম জেএফটি এসএসডব্লিউর জব বিষয়ের, আপনি যদি যারা যারা জয়েন করে বা দেখবেন যে আস্তে আস্তে এখন জেএফটির বিষয়টাই বেশি বাড়তেছে। অনেক হয়তো জেএলপিটিতে জয়েন করে, দেখবেন যে জেএলপিটি কয়েক হাজার মানুষ। কম্পিটিশনটা একটু হ্যাঁ। আমি ভালো প্রস্তুতি নিয়েও আমি আহ, পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারলাম না। এক্ষেত্রে জেএফটি তো এই ক্ষেত্রে আমাকে এই সুযোগটা দিচ্ছে। অবশ্যই আপনি জেএফটির কিছুদিন আগে 2 মাস আগে আরও একটা সেন্টার চালু হয়েছে। এখন তো আপনার যদি প্রস্তুতি ভালো থাকে, আপনি দেখা যায় শেষের ডেটগুলো ধরেন এই যে 28 তারিখ ডেট ছাড়বে, এখন ডেট ছাড় মনে করেন সেপ্টেম্বরের 20-25 তারিখ পর্যন্ত। অনেকে করে কি ওই 20-25 তারিখের ডেট নিয়ে তাদের মধ্যে হচ্ছে মারামারি, ওই ডেটই নেবে তারপর পড়াশোনা শুরু করবে। হ্যাঁ, এখন দেখা যায় ও ডেট ঠিকই নিয়েছে, এরপর বলে সেন্সেই আমার তো এই 15 জুলাইতে পরীক্ষা, আমারে কিছু বলেন। আমি আজকে হচ্ছে 11 তারিখ, আপনার আমি 15 তারিখ কী বলতাম? আপনি এখন তো পড়াশোনাই তো আপনার করার কথা না, তাই না? আপনি জাস্ট এখন প্রশ্ন দেখবেন আপনার সব কিছু পড়াশোনা শেষ। এই হচ্ছে অবস্থা। এখন এইরকম যাদের কাহিনী হয় এরা বলবে আমি তো সিট পাই না, কিন্তু দেখা যাবে যে শুরুর দিকের সিটগুলো সব খালি, ওগুলো আপনি চাইলে 1 সপ্তাহ আগেও ডেট নিয়ে তারপর পরীক্ষা দিতে পারেন। বর্তমানে জেএফটির ডেট নিয়ে কোনোই ওরকম যে সিট পাওয়া যায় না এরকম কোনো সিচুয়েশন ইস্যু নাই, আপনার যদি ভালোভাবে পড়াশোনা করা থাকে আর কি। বুঝতে পারছেন? ঠিক আছে। আচ্ছা, ওকে। আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, সবার কাছেই আসবো। মাইক্রোফোন আপনার হ্যান্ড রেজ করে রাখছে তো সবাই, মাঝখান থেকে যদি কারো প্রশ্ন নেই তাহলে তো সেটা হইলো না, তাই না? আমি আসি যতক্ষণই লাগে, আপনাদের একটু ধৈর্য ধরে থাকতে হবে আর কি। পড়াশোনা করতে গেলে অনেক ধৈর্যের কাজ। একটা নাটক সিনেমা 2 ঘন্টার দেখা হয়তো আপনি দেখলেই জাস্ট হয়ে গেল, বাট একটা 2 ঘন্টার ক্লাস দেখা অনেক ধৈর্যের কাজ। আমি যদি কেউ কখনো আমার কাছে কিছু জানতে চাই, আমার তো প্রত্যেকটা বিষয়ের উপর দেখা যায় ভিডিও বানাই রাখা থাকে, আমি ওটা দিয়ে দিই। অনেক আছে ওইটা একই জিনিস আমি ওটার মধ্যে বসি, বাট ওইটা দেখেই নাই। একই জিনিস কোর্সের ডিটেলসগুলো সব দেওয়া আছে, বাট ওইটা পড়ে নাই। তো আপনার ধৈর্য লেভেল যদি হয় এইটা, আমি আপনারা দিয়ে কী বা করবো, তাই না? তো এই ক্ষেত্রে দেখা যায় যে বোঝা যায় যে এর আসলে ধৈর্যর কীরকম। তো আমরা ওইটা করবো না, ধৈর্য আমাদের এমনিতেই থাকতে হবে, সেই প্র্যাকটিসটা আমরা আগেই করি। বাট আমিও ধৈর্য ধরে আপনাদের সবার সাথেই কথা বলবো আজকে ইনশাল্লাহ। নাহিম মজুমদার, আপনার সিরিয়ালি এখন বলেন। আমার প্রথম কোশ্চেন হচ্ছে, আপনার যে 3টা বই দিচ্ছেন XYZ আমাদের জিমেইলে, ঠিক আছে? তো ওইখানে আমার জেড যে বইটা ওটা আসে নাই। দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে, আমরা যে রেজিস্ট্রেশনটা করি ওইটা করার সময় মানে কোন বইটা আমরা পড়ছি, এখানে একটা অপশন থাকে আমি দেখলাম। ওখানে কি আমরা ইরোডোরি বই সিলেক্ট করবো নাকি মিনানো নিহঙ্গ সিলেক্ট করবো, না দোনোটাই সিলেক্ট করবো, ওটা জানা ইচ্ছে। ইরোদরি মিনানোয়াঙ্গ দুইটাই সিলেক্ট করে দেবেন। ওইটা আসলে কোনো কাজের না, ওইটার উপরে আপনার প্রশ্ন কিছু নির্ভর করে না, ওটা জাস্ট ওরা ডাটা নেয়, ওরা তো দেখে সব ওয়েবসাইটের মধ্যে যে কে কি বই পড়ে আসতেছে। হ্যাঁ, তারপর হচ্ছে কে কোন স্কিলটার উপরে কার ফোকাস বেশি, কত পার্সেন্ট মানুষ ওইটা সিলেক্ট করতেছে। ওটা জাস্ট এমনিতেই, ওটার ক্ষেত্রে প্রশ্নের কোনো ডিফারেন্স কিছু হয় না, ওটা জাস্ট জানার জন্য যে কে কী বই পড়তেছে, এই ডাটাগুলোর জন্য আর কি। আর আপনার সাথে তো আমার আজকেই কথা হচ্ছে এরকম না, প্রতিদিনই কথা হবে। আপনার যে কোনো সমস্যা, যে আমি এইটা পাই নাই, এইটা দেখতেছি না, এইটা পাচ্ছি না, প্রথম কয়েকদিন কনফিউশন থাকবে। অনেকে দেখা যায় হয়তো সব কিছু খুঁজে পেয়ে গেছে, অনেকে হয়তো তারপরে জিজ্ঞেস করবে। তো এগুলো তো হচ্ছে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেনই অথবা ক্লাসে জানাবেন। বাট কোনো কিছু না পাইলে সেটা হচ্ছে ক্লাসের জন্য ওয়েট না করে সেটা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে রাখবেন, দেখবেন যে আমি হচ্ছে আপনাকে খুঁজে আবার দিয়ে দিচ্ছি। বুঝতে পারছেন? ঠিক আছে ওকে। ওকে, ঠিক আছে। এবার হচ্ছে তমাল সরকার, আপনি বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার মানে 3টা বই একজন তো উত্তর দিয়েছে, মানে 3টা বই আলাদা আলাদা পাশ করতে হয় কিনা সেই জন্য আমি আর কি জিজ্ঞেস করতে চেয়েছিলাম। তো এর আগে উত্তরটা পেয়ে গেছি, তার জন্য সমস্যা নেই আমার। ওকে, ঠিক আছে। সবার তো একই রকম প্রশ্ন, এরকম একজনের প্রশ্নে আর একটা উত্তর পেয়ে যাবেন আর কি। 3টা বই তো আলাদা আলাদা পাশ করতে হয় কিনা না এই জন্য আমি এরকম জিজ্ঞেস কোনো করতে নিয়ম নাই, চেয়েছি। 200 মার্ক পেলেই হয়। ওকে, মানে সব মিলিয়ে 200 পেলেই হয়। সব মিলে 200 পেলেই হয়। আচ্ছা, এরপর হচ্ছে এমডি সাকিব খান, আপনি বলেন। সেন্সি ওই ক্লাসে যে দেখাইলেন XYZ, এরপর হচ্ছে কাঞ্জি নোটগুলোর PDF, ওইগুলো তো পাই নাই।
আপনি যদি ভর্তি হয়ে থাকেন তাহলে সবগুলোই দেওয়া হয়েছে। আর আজকে যদি সন্ধ্যার পরে যারা যারা ভর্তি হয়েছেন তাদের হয়তো ইমেলটা এখন পর্যন্ত দেওয়া হয় না, রাতের মধ্যে পাবেন আর কি। যেটা বললাম যে আপনি যদি কোনো কিছু না পেয়ে থাকেন, এই তো আজকে দেখলেন যে এগুলো দেওয়ার কথা ছিল, এগুলো দেওয়া হয়েছে, আপনি হোয়াটসঅ্যাপে জানাবেন যে এগুলো তো আমি পাই নাই বা আমি তো ইমেলটা পাই আচ্ছা, নাই। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে রাকিবুল ইসলাম, রাকিব স্যার আপনি বলেন। রাকিবুল ইসলাম মাইক্রোফোন অন করে বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা বিষয় জানতে চাই, যেটা হচ্ছে যে আমি গত বছরে যেতে দিয়েছিলাম, বেশ কিছু পরে আমার পড়া আছে, হ্যাঁ, হুম হুম মাঝখানে পরীক্ষা দেই নাই, এখন আবার একটু ট্রাই করতেছি করার জন্য। হুম হুম। তো দেখা যাচ্ছে যে মোটামুটি আমাদের সেপ্টেম্বরের দিকে মাঝামাঝি সময় ডেট নেই, তাহলে তো মোটামুটি পরীক্ষা দিতে পারবো। পরীক্ষা তো আপনি দিতেই পারবেন, পরীক্ষায় ফেল করেন আর পাশ করেন, পরীক্ষা তো দিতেই পারেন। আমাদের একটু কনসেপ্টটা একটু চেঞ্জ করতে হবে। আপনি চিন্তা করতেছেন কবে আমি পরীক্ষা দিতে পারবো, এটা চিন্তা না করে কবে আমি সিলেবাস শেষ করতে পারবো, কবে আমি কনফিডেন্ট থাকবো যে শুধুমাত্র পাস, এই কনফিডেন্ট লাগলে আপনার পাস মিস হয়ে যাবে। পাশের চাইতেও যে আমি আরও ভালো রেজাল্ট করবো, এই টার্গেট নিয়ে যদি আপনি যান তাহলে পাস তো এমনিতে করেই যাবেন। তো ওইটাই একটু চেঞ্জ, যে আমি ডেট না নিয়ে শুধু শুধু দেখা যায় ডেট আমি নিয়ে ফেলছি ঠিকই, বাট কোনো না কোনো সমস্যা চলে আসছে, কোনো না কোনো হয়তো কনভিনিয়েন্স মিসকনফিডেন্স সিচুয়েশন চলে আসছে, আপনি হয়তো পারেন নাই, হ্যাঁ, পরীক্ষায় ওই সময় প্রস্তুতি নিতে পারেন না। তো যেই কারণে আপনার সিলেবাসটা আগে শেষ করা উচিত, তারপর যখন রিভিশন পিরিয়ডে যখন আপনি থাকবেন তখন হচ্ছে আপনার পরীক্ষার দেওয়া যায়। আপনি যেমনটা বললেন কিছুটা গ্যাপও হয়েছে, হয়তো কয়েকদিন যদি আপনি, জাপানিজ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এমন, আপনি যদি এক সপ্তাহ এটা থেকে দূরে থাকেন আপনি 2 সপ্তাহ পড়া ভুলে যাবেন, ওইটা আপনার এসে আবার হচ্ছে গ্যাপটা ক্লিয়ার করতে হবে। তা আপনি আগে একটু পড়াশোনাটা ক্লিয়ার করেন, আগে দেখেন যে আপনার কী অবস্থায় আছেন। এখনও তো হচ্ছে আজকে 11 তারিখ, আপনি 28 তারিখ না সিট নেওয়া হচ্ছে শুরু হবে, এখন অনেকগুলো দিন আছে, এগুলো আপনি পড়াশোনা করেন, তার বোঝার চেষ্টা করেন আপনার সিচুয়েশনটা কেমন, তারপরে হচ্ছে আপনি ডেট নেন, দরকার হলে 1 মাস পরে পরীক্ষা দেন, বাট একবারই আপনি ভালো রেজাল্ট করে ফেলেন আর কি। বুঝতে পারছেন? থ্যাংক ইউ। ওকে। এবার হচ্ছে মাহবুব সান, আপনি বলেন। মুনতাকিম মাহবুব, মাইক্রোফোন অন করে বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। স্যার একটা কোশ্চেন। হ্যাঁ আচ্ছা স্যার, আমাদের এই যে এসএসডব্লিউ ভিসা, হ্যাঁ, এটার মধ্যে তো এই যে এগ্রিকালচার, হ্যাঁ, কনস্ট্রাকশন, আরেকটা আছে কেয়ার কিপার, এই কয়টা সেক্টরই তো আছে, হ্যাঁ। এখন কথা হচ্ছে আমরা তো সবাই যাব হচ্ছে কাজের উদ্দেশ্যে, তাই না? এখন যেহেতু ছেলেদের জন্য কনস্ট্রাকশন আর এগ্রিকালচার এটাই মেন, হ্যাঁ। তো এখন কথা হচ্ছে যে এই সেক্টরে আমরা যখন যাব আমরা কি কাজটা করব, সেটা কি কিভাবে আমরা নির্ধারণ করব? হ্যাঁ, যেমন ধরেন আরেকটা কথা হচ্ছে এই দুইটা মাধ্যমে যদি যাওয়া যাওয়া হয়, আমাদের অনেকের ইচ্ছা আছে যে রেস্টুরেন্টে হোটেল ম্যানেজমেন্ট বা অটোমোবাইল বা ম্যানুফ্যাকচারিং কোনো জবে চাকরি করা, হ্যাঁ, সেই ক্ষেত্রে কি সুযোগ আছে এরকম চেঞ্জ করার? বা ওই যে আরেকটা ফার্স্টে যেটা বললাম যে আমরা কি ধরনের কাজ করব। আচ্ছা, আপনি ধরেন এগ্রিকালচারের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ক্রপস আর একটা লাইভ স্টক, তার মানে হচ্ছে শস্য চাষ এবং পশুপালন। কেউ যদি পশুপালন সেক্টরে যায় তাহলে তার পশুপালন, আপনি ইউটিউবে একটু সার্চ দিবেন, মানে পশুপালন, আপনি যে বাংলাদেশের বিষয়টা যেরকম জাপানের বিষয়টা ওরকম না, অন্যরকম। আপনি একটু ইউটিউবে সার্চ দিবেন যে এগ্রি ফার্ম ইন জাপান, কি কি কাজগুলো করে, কেমনে কেমনে করে, হ্যাঁ। তো আপনার হচ্ছে কাজ হবে খামার, যেসব এগ্রিকালচার ফার্মগুলো আছে ওগুলো, আপনি যদি লাইভ স্টকে যান, পশুপালন আন্ডার যান, আপনি যদি ক্রপসে যান তাহলে আপনার যেই শাকসবজি উৎপাদন যেগুলো আছে, ব্রকলি আছে, ফুলকপি আছে, বাঁধাকপি আছে, তারপরে হচ্ছে বিভিন্ন ফল আছে, স্ট্রবেরি আছে, বিভিন্ন যেসব ফার্মগুলো আছে এগ্রিকালচার, এই দুই ধরনের কাজ আছে। কনস্ট্রাকশনের মধ্যে বিল্ডিংয়ের কাজ আছে, সিভিলের কাজ আছে, বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে যেই সব কাজগুলো করতে হয় আর কি, এই ধরনের কাজগুলো আছে। কেয়ার গিভারের ক্ষেত্রে তো নার্সের যেই কাজগুলো হয় বেসিক্যালি ওই টাইপের কাজগুলো থাকে, এই তো এমন। আর আপনি যাওয়ার পরে 1-1.5 বছর যেখানে যাচ্ছেন ওখানে কাজ টাজ করে এর পাশাপাশি আপনি ওই স্কিলটা পড়াশোনা করতে থাকবেন, এবং আপনার আস্তে আস্তে ওই রিলেটেড কোম্পানির সাথে আপনার যোগাযোগও বাড়বে। তারপরে আপনি দেখা যায় 1 থেকে 1.5 বছর পরে আপনি সব কিছু কমপ্লিট করে আপনার কাঙ্ক্ষিত ভালোভাবে একটা জব খুঁজে তারপর সেইখানে আপনি চেঞ্জ করে নিলেন। বুঝতে পারছেন? জি স্যার, ধন্যবাদ স্যার। ওকে, ধন্যবাদ। এরপর হচ্ছে রতন সান, ফারহান আহমেদ রতন,
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি বলতেছি যে আমি জিএলপি 10-5 পরীক্ষা দিয়েছি, ঠিক আছে? হুম, তো আমি এখন তোমার এটা কি জেএফটি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো তো আমার তো N5 এ ঘাটতি আছে, হুম। আমি তো জেএফটি দেবো, এখন কি করণীয়? এখন আপনি N5 কি পাস করবেন না ফেল করবেন, কনফিডেন্স কি বলে? পাস করব। তাহলে পাস করলে তো আপনার মোটামুটি ভালোই পড়া থাকার কথা। তাহলে যে বিষয়গুলো ঘাটতি আছে আপনি বুঝতে পারতেছেন, সেগুলো হয়তো নিজে পারলে নিজে রিভিশন দেন। আর যদি মনে হয় যে না আপনি নিজে রিভিশন দিতে পারবেন, আপনার কারোর সাথে বা কোথাও ভর্তি রিভিশন দেওয়া যায়, আমাদের হচ্ছে দুইটা ব্যাচ। একটা হচ্ছে জেএফটি, শুধু জেএফটি, আর একটা হচ্ছে N5 প্লাস জেএফটি। N5 প্লাস জেএফটি হচ্ছে একদম শুরু থেকে একদম জেএফটি পরীক্ষার প্রস্তুতি পর্যন্ত, যেটা হচ্ছে 5 মাসের কোর্স, কেউ চাইলে 4 মাসের মধ্যেও শেষ করতে পারে আর কি। তো আপনি তো আপনার ভাইয়া অবস্থান কি আছে সেটার উপর ডিপেন্ড করে যে কোনো একটা জয়েন করতে পারেন আর কি। তো ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল যে আপনারা যে কোর্সটা করছেন, এই কোর্সটা সবারই সাধ্যের ভেতরে করা উচিত, মানে কিছুটা ডিসকাউন্ট দিয়ে? হুম। আপনি যদি একটু খোঁজ খবর রাখেন তাহলে দেখবেন এই যে জেএফটি কোর্স এবং N5 কোর্স এগুলো মিলে 30-40 হাজার টাকার মতো। তারপর শুধুমাত্র এটা, তারপর আপনি যে যাতায়াত খরচ যাবেন সেইটার উপরে, আপনি ঢাকায় যাচ্ছেন সেখানে গিয়ে থাকতেছেন। আমি মৎস্য টিচার ছিলাম একসময়, ওইখানে কোর্স ফি ছিল 1.5 লক্ষ টাকা 6 মাসে। 1.5 লক্ষ টাকা, সেই 1.5 লক্ষ টাকার আমি 5,000 টাকায় নামাই আনছি, হুম। ঠিক আছে? বাট প্রত্যেকটা জিনিসের তো থ্যাংক একটা ইউ, থ্যাংক ইউ, লিমিটেশন থ্যাংক থাকে। ইউ। আমি যদি ধরেন, আপনি মনে করেন ধরেন আপনার যখন আমি ধরেন আজকে আপনার কোর্স শুরু হলো, কেন কোর্স ফিগুলো অ্যাডভান্স হয়? 1 মাস পরে তো আপনি ধরেন 10 জন একসাথে পড়তেছে বা 20 জন একসাথে পড়তেছে, 10 জন টাকা দিছে, ধরেন 10 জন ভালো মানুষ, 10 জনের সব কথাবার্তা ঠিক রাখছে, বাট 10 জনে সে কথা রাখে নাই। হ্যাঁ, এখন ওই সময় যদি কোনো টিচার কোর্সটা বন্ধ করে যায়, তাহলে হুম। তাহলে কি এটা ঠিক হবে? এটা তো ঠিক হবে না। যে কয়জন কথা রাখছে তাদের তো এখানে কোনো দোষ নাই, তাই না? তা আপনি যখন ধরেন একটা কোর্স চালু করছেন, আগামী 5 মাস 6 মাস বিশাল সময়, 5-6 মাস অনেক সময়, এই 5-6 মাস তো আপনার সার্ভাইভ করতে হবে না, 5-6 মাস থাকতে হবে। অনেক বিষয়গুলো আছে যেগুলো দেখা যায় আমরা হয়তো সবাই ভাবতেও পারি না, কারণ সবাই অতটা বড়ও হই নাই বা অত ইসের মধ্যে চিন্তাভাবনা করি না। অনেক জায়গায় দেখা যায় কি যে অনেক কম টাকার মধ্যে অফার করে, ওই সব জায়গা থেকে এক্সপিরিয়েন্স খারাপ হয় যে অনলাইন থেকে শেখা যায় না। কারণ কি, ওরা তো জাস্ট ভর্তি করাইতে পারছে, এখানেই হইলো, ওদের সার্ভাইভ করার কোনো টেনশন নেই। আমি এই ফিল্ডে কয়েক বছর যাবত আছি, কয়েক হাজার মানুষ আমার কয়েক বছর যাবত চিনে, কিন্তু যে মনে করেন আজকে আসছে কেউই চিনে না, হয়তো ওর টিচার হওয়ার ইচ্ছাও নাই, ও কিছুদিন পর হয়তো জাপান চলে যাবে, তো ওর তো সার্ভাইভ করার কোনো টেনশন নাই, তাই না? বা ওর তো ভ্যালুর কোনো ফেস ভ্যালু বলেন বা ব্র্যান্ড ভ্যালু বলেন, এর তো কোনো জায়গা নেই। তো এই বিষয়গুলোর কারণে দেখা যায় ওই যে ওরা এসে কমে দিয়ে দেয়, বাট মানুষ তো আসলে সেটা বুঝে না, কারণ বুঝতেও তো একটা দীর্ঘদিন যাবত একটা মানুষের চেনা লাগে, তাই না? এই বিষয়গুলো দেখা যায়, বুঝতে পারছেন? জি স্যার, একটু বিশ্বাস আছে যে আপনি আমাদের পাস করাতে পারবেন, ঠিক আছে? আর আমরা জাপানে যেতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, পড়াশোনা করতে হবে, এইটা হচ্ছে মূল ঘটনা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে। এরপর হচ্ছে আবিদ সান, আপনি বলেন। আবিদ হাসান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, এই জিএফটির একটা নতুন তথ্য পেলাম, এটা আগস্ট মাস থেকে 145 থেকে পাস, 175 পর্যন্ত এটা A1, 175 থেকে 200 পর্যন্ত A2.1, 200 থেকে 250 পর্যন্ত A2.2। তো সেক্ষেত্রে স্যার যদি কেউ A2.1 পায় 175 থেকে 200-র ভিতরে, সেক্ষেত্রে কি এটা দিয়ে এসএসডব্লিউ ভিসার জন্য ট্রাই করা যাবে? না, এসএসডব্লিউ ভিসার ক্যাটাগরি সবসময় 200 থাকবে, 200 মার্ক পাওয়াই এটাই থাকবে। দেখেন এটা, ওইটা হচ্ছে টিআইটিপি আছে না, টিআইটিপি আছে, এই টাইপের কিছু নতুন ভিসা হচ্ছে ক্যাটাগরি চালু হবে। টিআইটিপি তো এখনো আছে না, N5 করে যাওয়া যায় না টিআইটিপিতে। তাহলে ওইটা হচ্ছে যেহেতু জেএফটি যদি কেউ করেই ফেলে, যদি জেএফটি 200 কেউ পায়, তার তো আসলে টিআইটিপির কোনো যাওয়ার দরকার নাই। তা আপনি দেখা যায় জেএফটি পুরো পাস করতে পারেন না, বাট হয়তো 150 পেয়ে গেছেন, তাহলে ওই সার্টিফিকেট সাবমিট করে আপনি টিআইটিপিতে চলে যেতে পারবেন আর কি। ওটা ওই ক্ষেত্রে ইউজেসটা বাড়বে, বাট এসএসডব্লিউর চিন্তা ওই যে বিষয়গুলো যেরকম আছে ওই বিষয়গুলো ওইরকমই থাকবে, এটার কোনো চেঞ্জ হবে না। আপনি যদি এসএসডব্লিউ 200-র উপরে পেতে হবে, 200-র উপরে পেতে হবে, 200 পেতে হবে। তো এসএসডব্লিউ যারা যেতে যাচ্ছে তাদের এটা নিয়ে আসলে কোনো মাথা ব্যথা করার কারণ নাই। জি স্যার, এই বিষয়টা জানার জন্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মাহিন স্যার, আপনি বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার জানা ছিল যে আপনার ইরোধরি ভূমি তো আমি দেখলাম ওইখানে তো আলাদাভাবে ভোকাবুলারি নাই। এখন যে আপনার টেক্সট বুকে যা আপনার লিসেনিং এ যেগুলো আছে এগুলো তো আলাদা ভোকাবুলারি মনে হয় কিনা প্রয়োজন নাকি?
ভোকাবুলারি বই? পিডিএফ এর মধ্যে তো হচ্ছে ভোকাবুলারি নোট দেওয়াই আছে। এখন আপনার যদি ভোকাবুলারি, কাঞ্জি নোট এগুলো আলাদা আলাদা নোট যদি দরকার হয়, এগুলো তো হচ্ছে কারো ব্যক্তিগত লেখা বই, তো ওগুলো হচ্ছে আপনার নোট যদি দরকার হয় ওগুলো তো আলাদা নিতে হবে। এটা হচ্ছে ইরোদরি মেইন বই, এটা জাপান ফাউন্ডেশন, জাপান সরকার কর্তৃক এটা হচ্ছে ইরোদরি মেইন বই জেএফটির জন্য। আর ভোকাবুলারি নোট, কাঞ্জি নোট যেগুলো আছে ওগুলো হচ্ছে সহায়ক, ওগুলো আলাদা, বাট ওগুলো আনুমানিক কয়টা শব্দ ভান্ডার হতে পারে? 2000 এর মতো ইরোদরি 2000। হ্যাঁ না, আমিও একটা জায়গায় দিয়ে মানে একজনে পড়াশোনা করছে, উনি নাকি একটা বই বিক্রি করবে আপনার প্রায় 4100 প্লাস আপনার ভোকাবুলারি আছে। এই কারণে জিজ্ঞেস ধরেন করতেছি। আপনি N5 তো পড়ছেন, 88 কয়বার আসছে N5 এর মধ্যে বলেন? তবে মাস 88 কয়বার একবার আসছে? একবার তো আসে না, প্রত্যেকটা লেসনেই আসছে না 88। হ্যাঁ হ্যাঁ, ওইটা ঠিক আছে, হ্যাঁ ওইটা রিপিট প্রত্যেকটা লিসনে 88 আছে, প্রত্যেকটা লাইনে আছে। ওই তো রাইট, রিপিট হইছে না, ধরেন 4100 ঠিকই ওইখানে ভোকাবুলারি 4100 লেখা আছে, বা রিপিট হইছে তো। একটা যদি মাত্র দুইবার যদি রিপিট হয় তাহলে কততে নেমে আসে? 2000। তাহলে ভোকাবুলারি 2000 এর আশেপাশ, 2000 এর নিচেও। ধন্যবাদ স্যার, এটা নিয়ে জানা ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় মোর্শেদ সান, আপনি বলেন। মোর্শেদ এসআরটি মোর্শেদ, ওয়ালাইকুম আসসালাম। আমার কোশ্চেন ছিল যে আমি তো N5 নাট দিয়েছিলাম জুনে, নাটে N5 পাস করতে ইনশাআল্লাহ। এখন আবার এলপিটি দিছি আমি। আমার N4 এর মোটামুটি 30-32 লেসন পর্যন্ত ধারণা আছে। এখন আমি যদি জিএফটি করি তাহলে কি জিএফটিটা ইজি হবে, নাকি আমার N4 আবার করা লাগবে? N4 এর ভোকাবুলারি, কাঞ্জি এগুলো শেষ করতে হবে? না, যেটা আপনি যদি শুরু থেকে আজকের ক্লাসে থেকে থাকেন, আপনি হচ্ছে দেখার কথা যে N4 এর যেইটুকু আসলে দরকার গ্রামার, সেটার উপরে কিন্তু ক্লাস দেওয়াই আছে এবং সব আলোচনাগুলোই আছে। যেই পর্যন্ত আছেন আপনি যথেষ্ট সেটা ওইখান থেকে জেএফটির পড়াশোনাটা শুরু করার জন্য। জেএফটির যে প্রথম বইটা আছে, অর্থাৎ এই যে এক্স বইটা, শুরুর এই বইটা আপনার কাছে খুব ইজি মনে হবে, আপনি পড়াশোনা শুরু করেই দেখতে পারবেন। যার যেহেতু পড়াশোনার বিষয়টা একটু আলাদা আছে, ওইটুকু হয়তো আপনার ম্যাচ করতে একটু সময় লাগবে, বাট এরপর দেখবেন আপনার সহজ মনে হচ্ছে। তো আপনি যে সিচুয়েশনে আছেন, এখান থেকে ইরোদরি বইগুলো এখন ভালোভাবে পড়লেই হবে আর কি। আমি ইরোদরি বই এই গোলাপি কালার এই বইটা মোটামুটি ধারণা আছে, এটা আমি পড়ছিলাম, এই বইটা আমার কাছে আছে, 3টা বই আছে। তার জন্য জানতে চাইছিলাম যে আমি N4 করব নাকি জিএফটি করব। এখন আমার যেহেতু N4 এর মোটামুটি একটু ধারণা আছে। আপনি কোন বিষয়তে যাবেন? আমি এসডব্লিউ বিষয়ের জন্য। এসএসডব্লিউ বিষয়ে নাট পরীক্ষা দিয়েছেন, যেটার আপনার কোনো দরকার নাই। N5 এর জেএলপিটি পরীক্ষা দিয়েছেন, যেটারও আপনার কোনো দরকার নাই। তাইলে আপনি অনেক আননেসেসারি কাজ আপনি করতেছেন। হ্যাঁ, তো আপনার যদি মনে চায় জেএলপিটি আপনি পড়তে, সেটা আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই, বাট এগুলোর কোনো দরকার নাই। আপনি এখন পর্যন্ত যে কটা পরীক্ষা দিয়েছেন, তারপরে এখনো যা করতে চাইতেছেন ওইটা আসলে আপনার কোনো দরকার নাই, বাট আপনি যদি করতে চান তাহলে তো করতেই পারেন। না, যদি আমি এখন জিএফটি করতে চাই তাহলে কি N4 থেকে জিএফটিটা ইজি হবে কিনা, আর আমার N4 পড়া লাগবে কিনা জিএফটির জন্য? আরো N4 তো এমনিতেই আপনার জেএফটি বইয়ের মধ্যেই N4 আছে, এমন না যে দুইটা আলাদা জিনিস। জেএফটি বইয়ের মধ্যেই N4 আছে, বাট ওইখানে হয়তো অন্যভাবে শিখতেন, জেএফটির বইয়ের মধ্যে অন্যভাবে শিখবেন। একই কথা বলে আমি যে আপনার সাথে কথা বলতেছি, এই কথা তো সবাই ব্যবহার করে, তাই না? আমি আপনার সাথে এখন এমনি কোনো গল্প করলে এই বাংলায় এই ওয়ার্ডগুলো ইউজ করেই কথা বলতাম, আর আজকে পড়াশোনার কথা বলতেছি একই ওয়ার্ড ইউজ করেই কথা বলতেছি, দেখা যায় ম্যাক্সিমাম। তো বিষয়গুলো হচ্ছে তেমন একই জিনিস, বাট জেএফটি বইতে হচ্ছে জাপানের বিষয়াদি নিয়ে আলোচনা হবে আর কি। বুঝতে পারছেন। যে আরেকটা কোশ্চেন ছিল আমার, যেমন আমি যদি এসডব্লিউ এর জন্য আমি অ্যাপ্লাই করি, আমার কাছে জিএফটি A2 সার্টিফিকেট আছে। এখন আমার সাথে আরেকজন অ্যাপ্লাই করছে, তার কাছে আছে জিএলপিটি N4 এর সার্টিফিকেট। তাহলে দুইজনের মধ্যে কার জন্য বেশি, মানে কাকে বেশি গুরুত্ব দিবে, আমাকে নাকি যে আর কাছে জিএফটি N4 সার্টিফিকেট? সার্টিফিকেটে কোনো গুরুত্ব দিবে না, যে প্রশ্নের উত্তর দিতে পারবে ভালো তার হচ্ছে গুরুত্ব দিবে। ধরেন একই স্টুডেন্ট, আজকে একটা স্টুডেন্ট সে ধরেন 250 পাইছে, সেও এসে কথা বলতেছে আর মনে করেন আমিও এসে কথা বলতেছি, আপনি কার কথা বেশি শুনবে? হ্যাঁ, কার কথা আপনার কাছে ভালো মনে হবে, বা কার কাছে মনে হবে যে মনে করে গতকালকে যে পাস করছে তার কাছে হয়তো আপনি পড়াশোনার বিষয়ে যে কিভাবে কি করছেন, কিভাবে জানছেন, এটা আপনি নিতেই পারেন, বাট কার বিষয়গুলো, কার এই বিষয়ে ধারণা থাকার কথা বেশি, তাই না? তো ইন্টারভিউতে আপনার দেখবে আপনি ইন্টারভিউ প্রশ্নের উত্তরকে ভালো দিতে পারতেছে। আপনি N4 কেন N3 সার্টিফিকেট নিয়ে বসে আছেন, কিন্তু আপনার যা জিজ্ঞেস করে আপনি তার উত্তর দিতে পারতেছেন না, তার সাথে আপনার মিলে না, আপনি তার কথার আপনি উত্তর দিতে পারতেছেন না, তাহলে তো হবে না। যে ভালো উত্তর দিতে পারবে ইন্টারভিউতে, যে ভালো উত্তর দিতে পারবে তার ভালো কথা থাকবে। এটাই জানা ছিল স্যার, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। এরপর হচ্ছে নাফিস স্যার, আপনি বলেন। আসসালামু আলাইকুম সেন্সেই। ওয়ালাইকুম আসসালাম। সেন্সেই, আমার প্রশ্নটা হলো, আপনি তো প্যাটার্ন মানে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে সবকিছু বলেই দিলেন,
তবে এখনো টাইম সম্পর্কে আর কি, মানে প্রশ্নের প্রতিটা পার্টে কি আলাদা আলাদা টাইম থাকবে, না টোটাল টাইমের মধ্যে আর কি এক্সামটা কমপ্লিট করতে হবে, মানে টোটাল টাইম সম্পর্কে টোটাল একটু টাইমের মধ্যে ক্লিয়ার। জেএলপিটির মধ্যে যত ধরনের ঘটনা আছে যে এইটার জন্য এইটুক সময়, এটার জন্য এইটুক সময়, এটাই এত মার্ক পাইতে হবে, এরকম কোনো কিছুই জেএফটির মধ্যে নাই। টাইম লিমিটেশন নাই, কোনো সেকশনে নির্দিষ্ট পরিমাণ মার্ক পাইতে হবে এমন কিছুই নাই। আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা শেষ করলেই হবে, 200 মার্ক পাইলেই হবে। মানে নির্দিষ্ট সময় আর কি টাইম লিমিট কতক্ষণ দেওয়া থাকে? 60 মিনিটের মধ্যে সবগুলো সেকশন শেষ করতে হবে, তাতে আপনি যেই সেকশনে যত মিনিট লাগান সেটা কোনো বিষয় না। 60 মিনিট পাবেন আপনি, এর মধ্যে পরীক্ষা শেষ করলেই হবে। ঠিক আছে, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম স্যার, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। এরপরে হচ্ছে নাজিম সান, আপনি বলেন। নাজিম আহমেদ। আসসালামু আলাইকুম সানসি। ওয়ালাইকুম আসসালাম। সানসি, কাঞ্জির বিষয়টা একটু জানতে চাইছিলাম, কাঞ্জিটা কি রকম আয়ত্ত করা যায় সহজে? ওইটাই তো আপনাদের সহজ কাঞ্জি নামে ক্লাসই দেওয়া আছে। ওই সহজ কাঞ্জির ক্লাসগুলো যদি দেখেন তাহলে আপনি আগে কাঞ্জি কিভাবে শিখছেন সেটা হচ্ছে আপনি পড়তে পারবেন, যে কারণে কারো ব্যাপারে না জেনে আসলে ওইরকম সাজেশনটা দেওয়া দেখা যায় একটু কঠিন হয়ে যায়। এখানে কাঞ্জির উপরে সহজ কাঞ্জি নামে ক্লাসই দেওয়া আছে। এইখানে একদম 320টা কাঞ্জি, যে কোন কাঞ্জিটা দেখতে কীরকম, এটা কোনটা কিসের কাঞ্জি, এগুলো সব ক্লাস দেওয়া আছে। এই ক্লাসগুলো দেখলে আপনার কাঞ্জি সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকার কথা না আর কি। হাই সানসি, আর একটা প্রশ্ন ছিল সানসি, যে ইরোদের বইটা কি রকম শুরু করলে আর শেষ করলে ভালো হয়? মানে এটাই তো হচ্ছে আপনি শিখবেন, ধরেন 3 মাস যেই বিষয়, 3 মাসে আপনার সাথে আমার কত ঘন্টা কথা হবে, অনেক ঘন্টা। হ্যাঁ, অনেক ঘন্টা আপনার সাথে আমার কথা হবে, প্রায় 100 ঘন্টার মতো, যে ক্লাস আছে সেগুলো নিয়ে। তাইলে এত কথা আমি কি আপনার চাইলে এখন 1 মিনিটের মধ্যে বলে দেওয়া সম্ভব? এটা প্রত্যেকটা টপিক, যে এই টপিক থেকে প্রশ্ন আসলে এরকম করবেন, এইখান থেকে প্রশ্ন আসলে এরকম ঘুরাই দিতে পারে, এইটা খেয়াল রাখবেন, এইটা মুখস্থ রাখবেন। এইটা যদি জেএফটি পরীক্ষা আসে এখানেও যেটা উত্তর হইতে আসছে ওইখানে সেটাই উত্তর হবে। আর প্রত্যেকটা জিনিসটা আপনার ধরে ধরে বলে দেওয়া লাগবে, তাই না? আর একটা প্রশ্ন ছিল সানসি, যে লিসেনিং এর ক্ষেত্রে কোন বইয়ে লিসেনিংটা সবচেয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন? সবগুলো 3টে বই আপনার গুরুত্ব দিতে হবে। যখন আপনি একটা সহজ জিনিস ভুল করবেন তখন আপনার কঠিনটা পারতে হবে, তাই না? তা আপনার সহজটারও গুরুত্ব দিতে হবে, কঠিনটারও গুরুত্ব দিতে হবে। সিলেবাস আপনার কমপ্লিট করতে হবে, অর্থাৎ কোনোটা বাদ দেওয়া যাবে না। কঠিন জিনিসটারও বাদ দেওয়া যাবে না, সহজ জিনিসটারও বাদ দেওয়া যাবে না। হাই সানসি, দাই বুঝে সানসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইমন সান, আপনি বলেন। সিমন সান, এমডি সিমন, মাইক্রোফোন অন করে তারপরে বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাদের যে 3টা বই দিবেন ইমেলে, এক্স ওয়াই জেড, আর ভোকাবুলারি দিবেন ইমেলে। এই ভোকাবুলারি দিয়ে কি এই 3টা বই, মানে যে ভোকাবুলারি সে দিয়ে রিডিং করা যাবে নাকি এক্সট্রা কোনো ভোকাবুলারি পড়তে হবে? না, ওগুলাই আপনি দেখবেন যে প্রত্যেকটা লেখা আছে, যে এক্স বইয়ের মধ্যে দেখবেন আবার অধ্যায় 1 কান্ডু এত, কান্ডু এত, কান্ডু এত, যেরকম আমরা জেএলপিটির বইতে যেরকম পড়ছি না, যে লেসন 1 এর ভোকাবুলারি এগুলা, লেসন 1 এর যা যা আলোচনা হয়েছে তা ওই ভোকাবুলারির মধ্যে থেকেই আছে। তো এক্ষেত্রেও সেম, আপনি ওই রকম, আপনি ধরেন এখন 1-2 লেসনের আপনি ক্লাস দেখবেন, তাহলে আগে 1-2 লেসনের ভোকাবুলারিটা পড়ে নেবেন। ম্যাক্সিমামই দেখবেন আপনার পড়া আছে, কারণ N5 আপনার পড়া আছে। এক্স বইটা সম্পূর্ণ N5, ওইখানে হয়তো জাস্ট প্রত্যেকটা লেসন থেকে হয়তো 5-10টা, তারও কম এরকম হয়তো ভোকাবুলারি পাইতে পারেন নতুন, বাট এছাড়া সব আপনার পড়াই আছে আগে। ধন্যবাদ। ওকে, রতন সান বলেন। সরি স্যার, আপনাকে দেখতে পাওয়ার জন্য তো আরেকবার প্রশ্নটা করতেছি, ঠিক আছে? স্যার, আমাদের যে আপনার মানে ভোকাবুলারি, এগুলো তো আপনার টোটালে সব এর ভেতরে থাকবে? কিসে থাকবে? মানে এই ক্লাসের ভেতরে সবকিছু থাকবে? হ্যাঁ, আপনার তো সবকিছু দেওয়াই আছে, ভোকাবুলারি কাঞ্জি সবকিছুই দেওয়া আছে। তো এই 3 মাসের ভেতরে আমি যদি 6 থেকে 7 ঘন্টা পড়ি তো পাস করা সম্ভব? 6 থেকে 7 ঘন্টা পড়লে আপনার 3 মাসের মধ্যেই পাস করা সম্ভব, আপনি যদি মোটামুটি ভালো স্টুডেন্ট হয়ে থাকেন। এটা নতুন তো কেউ না, 126 যে ব্যাচ শেষ হয়েছে সেই ব্যাচের, এই যে কিছুদিন আগে যেমন একটা পোস্ট করলাম যে স্বামী স্ত্রী একই সাথে পাস করছে, ওরা কিন্তু 2.5 মাসের মধ্যে পাস করছে। হ্যাঁ, মানে কোর্স শেষ হওয়ার আরো 1 সপ্তাহ এরকম 5-7 দিন আগে পাস করছে। এটা অলরেডি প্রুভড, অনেকেই পাস করে ফেলছে। শুরু থেকে পড়াশোনা করে N5 প্লাস জেএফটিতে 4 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করে দেখা 5 মাসের মধ্যে পাস করে বসে আছে, এরকম ঘটনা ঘটছে। এখন আপনার সুযোগ সব করে দেওয়া আছে, এখন বাকিটা হচ্ছে আপনার পড়াশোনার উপর ডিপেন্ড করবে। মানে নিজে আমি যদি ভালো করে পড়াশোনা নিজে মন দিই, আপনি তো একটা মাধ্যম। রাইট, আমি তো হচ্ছে আপনার বলবো যে এখন এইটা করেন, এইটা করেন, করতে তো হবে আপনার, তাই না?
তো ভর্তি হওয়ার প্রক্রিয়া ফুল প্রসেসটা কি আরেকবার বলে দিতেন? এই যে এখানে বলাই আছে, তাছাড়া আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আবার ওইখানে বলে দেওয়া হবে, সমস্যা নাই। ওকে, তো স্যার থ্যাংক ইউ। ওকে, এরপর হচ্ছে মাহবুব খান, আপনি বলেন। কাঞ্জি নিয়ে যেহেতু একটা কোশ্চেন আসছে, আমি কাঞ্জি নিয়ে আরেকটা কোশ্চেন করতে চাই। বলেন। স্যার কিছু কিছু কাঞ্জি আছে, হ্যাঁ, যেরকম একটা আমরা পরিচিত কাঞ্জি N4 এ মিনানো নিয়ঙ্গ যেটা আমরা পড়ছি, একটা উদাহরণ দিয়ে বলি, যেমন বাসর কাঞ্জি, হ্যাঁ, এখানে সিঙ্গেল কাঞ্জি মিনিং দেওয়া আছে বাসর, হ্যাঁ, আসলে বাসর কাঞ্জিটা হচ্ছে দুইটা কাঞ্জি মিলা বাসর হয়, কিন্তু এখানে সিঙ্গেল কাঞ্জি দেওয়া আছে বাসর। তো আরো অনেক কাঞ্জি আছে যেগুলার মানে আমরা যত বলি কুনিয়মি, হ্যাঁ, মানে অর্থটা ওইটার নির্দিষ্ট অর্থ নাই। তো সেই ক্ষেত্রে ওই কাঞ্জিগুলো আমরা কিভাবে, মানে এটা কি মিনিং বুঝাইছে, বাসর এটা মধ্যে কিভাবে যে বুঝবো? কাঞ্জিটা আছে, এই এই যে দুইটা কাঞ্জি বলেন বাসর মধ্যে আছে, কোনো একটা কাঞ্জি দিয়েও বোঝায় না, স্থানের কাঞ্জি একটাও না ওর মধ্যে। জি স্যার, বুঝিনি। আপনি যে বললেন বাসো, হ্যাঁ, বাসর মধ্যে কি স্থানের কাঞ্জি কোনোটা? বাসো অর্থ কি? প্লেস, জায়গা। প্লেস, জায়গা। তো ওর মধ্যে কি একটাও প্লেসের কাঞ্জি নাই? না স্যার, আমি আসলে বলতে চাচ্ছি যে বাসো এইখানে সিঙ্গেল কাঞ্জি মিনিংই দেওয়া আছে বাসো, হ্যাঁ, কিন্তু বাসর কাঞ্জি যদি আমরা দেখি দুইটা মিলে একটা হয় বাসর কাঞ্জিটা, ওটা তো ডাবল কাঞ্জি, তাই না? কিন্তু এখানে স্যার হ্যাঁ হ্যাঁ, বাসর কাঞ্জি তো ডাবল কাঞ্জি মিলে বাসর কাঞ্জি হয়। তো সেই ক্ষেত্রে এখানে সিঙ্গেল কাঞ্জির মিনিংই দেওয়া আছে বাসো, বা এরকম আরো অন্যান্য কাঞ্জি আছে বা অনেক কুনিয়ম নাই। তো সেই কাঞ্জিগুলো আমরা কিভাবে মিনিং গুলা মনে রাখবো বা কি অর্থ বুঝাইছে? 320টা কাঞ্জির মধ্যে যদি দেখেন, এই যে বাসর যে দুইটা কাঞ্জি আলাদা ভাবে আছে। বাসর যে দুইটা কাঞ্জি আলাদা ভাবে আছে। প্রথম যে আছে বাসর মধ্যে, প্রথম কাঞ্জি আছে হচ্ছে মাটির কাঞ্জি, এরকম এরকম নিচে একটা মাটির কাঞ্জি। তারপর হচ্ছে ওই কাঞ্জিটি দিয়ে বোঝাচ্ছে কি যে এটা একটা ভালো জায়গা, কারণ একটা মুরব্বী মানুষ বলতেছে এটা একটা ভালো জায়গা। তো ওটা দ্বারা কি বোঝায়? জায়গা, স্থান। শো দ্বারাও আবার জায়গা স্থান বুঝে, নির্দিষ্ট করা বোঝায়। শো এর মধ্যে যে কাঞ্জিটা আছে ওইটা হচ্ছে পাশে একটা দরজা বুঝাইছে, এরকম এরকম করে দরজা বুঝাইছে। তারপরে ওটা কুড়াল বুঝাইছে, যে কুড়াল দিয়া এটা হচ্ছে একটা কোপ দিয়ে বুঝাচ্ছে যে এটা হচ্ছে সেই স্থানটা। প্রত্যেকটা কাঞ্জির স্টোরি আছে, আপনি হয়তো আলাদাভাবে পড়েন নাই। এই দুইটা কাঞ্জি সিঙ্গেল কাঞ্জি হিসেবেই আছে 320টা কাঞ্জির মধ্যে। N5 N4 এর যে 320টা কাঞ্জি আছে ওর মধ্যে আছে। বুঝতে পারছেন? আপনি সিঙ্গেল কাঞ্জি, হ্যাঁ, সিঙ্গেল কাঞ্জি তো আছে, জানি দুটো আলাদা সিঙ্গেল মিলেই বাসো হইছে, কিন্তু এই যে এখানে বইয়ের মধ্যে আবার দেওয়া আছে এই কাঞ্জির মিনিংটা বাসো। তো আমি এইটা বলছিলাম যে মানে অনেক সময় সিঙ্গেল কাঞ্জি, প্রথম কাঞ্জিটা হচ্ছে বা, প্রথম কাঞ্জিটা হচ্ছে বা, তাই না? তারপরের কাঞ্জিটা হচ্ছে শো। দুইটা আলাদা আলাদা ভাবে দুইটার অর্থ হয় হলো স্থান, জায়গা। এখন সেটাই তো বললাম, যখন আপনি জানবেন যে এটার দ্বারা কি বুঝাইছে, স্থান বুঝাইছে, তাই না? দুইটা কাঞ্জি মিললেই তো আবার বুঝাইছে হচ্ছে স্থান। দুইটা কাঞ্জির আলাদাভাবে মিনিং আছে। আবার এই দুইটা কাঞ্জিও দেখবেন যে অন্যভাবে আবার ব্যবহৃত হবে। এই কাঞ্জি ব্যবহার করে আরো তো বিভিন্ন কাঞ্জি হয়েছে, ডাবল কাঞ্জি হয়েছে, সেটার মধ্যেও দেখবেন স্থান, ভেন্যু, এই টাইপের কিছু অর্থ হবে। আপনি কি প্রত্যেকটা কাঞ্জির মিনিং সহকারে পড়ছেন? হ্যাঁ, বলেন। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, মাইক্রোফোন অন করে দেন। স্যার যেসব কাঞ্জিগুলোর কুনিয়ম নাই, রিফাত খান মাইক্রোফোন। হ্যাঁ, ওগুলা। হ্যাঁ, মাহবুব খান, এখন আপনি বলেন। স্যার যেসব কাঞ্জিগুলোর কুনিয়মই নাই, হ্যাঁ, মানে অর্থ নাই, তো সেসব কাঞ্জি আবার জোড়া কাঞ্জি মিলে একটা অর্থ হইছে। তো সেই ক্ষেত্রে ওই কাঞ্জিটার আমরা কি হিসেবে মনে রাখবো? মুখে মুখে বললে, লেখাপড়ার বিষয় তো মুখে মুখে বললে হয় না, আপনার সামনাসামনি দেখাইতে হবে। আপনি কোনটা দেখে কি বলতেছেন সেটার কনটেক্সট আমার জানতে হবে না? এই জন্য তারপরে স্ক্রিনশট যদি একটা পাঠান, আপনি যে এইটা বুঝতেছেন, স্ক্রিনশট যদি পাঠান, ওইটার কনটেক্সটে বলা যায়। এখন আপনার মনে কি কোনটা দেখে জাগতেছে, কোনটার ব্যাপারে আপনি বলতেছেন, পড়াশোনার বিষয়ে তো ভয়েস কলে তো শেখানো যায় না, শেখানো যায়?
তাহলে তো হচ্ছে আর না আচ্ছা স্যার, স্লাইড তাহলে দেখা এই লাগবে না। বিষয়টা, তাহলে স্যার এই বিষয়টা যখন ক্লাস চলাকালীন আমরা করব তখন এই বিষয়টা আমি দেখাবো, হ্যাঁ, তা ঠিক তো আছে? অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন। কোন একটা না বুঝলি যে এটা কেন হইলো, এই কাজটা এরকম কেন হইলো, এটা আমি কিভাবে বুঝবো, স্ক্রিনশট দিবেন সবসময়, স্ক্রিনশট দিবেন, ছবি তুলে রাখবেন। কোন একটা বিষয় যদি কোথাও দেখেন ওটা যদি না বুঝেন সবসময় স্ক্রিনশট দিয়ে রাখবেন। তারপর আবার ওইটা চেক করবেন পরবর্তীতে যে আমি যেটা বুঝছিলাম না, যেটা আবার আমি স্ক্রিনশট দিয়ে রাখছিলাম সেগুলো আমি পারি কিনা। যেটা পারবেন যে না এটা আমার আর দেখা লাগবে না, ওইটা আবার ডিলিট করে দিবেন। বুঝতে পারছেন? জি স্যার, ঠিক আছে, ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে রাসিফ খান, আপনি বলেন। আসসালামু আলাইকুম সেন্সেই। ওয়ালাইকুম আসসালাম। আমি তো সেন্সেই মাত্র জয়েন করলাম, একটু বাইরে ছিলাম, দুঃখিত। So, আজকের এই ক্লাসটা কি আমি রেকর্ডিং পাবো আমরা? হ্যাঁ, রেকর্ডেড ক্লাস পাবেন, গ্রুপেই হচ্ছে রেকর্ডেড ক্লাস দিয়ে দেওয়া হবে, অবশ্যই শুরু থেকে আচ্ছা। দেখে নেবেন একদম। আচ্ছা সেন্সেই, আমরা তো 129 নাম্বার ব্যাচের হচ্ছে আমি স্টুডেন্ট। সো মানে আমাদের জেএফটির ক্লাসটা তাহলে কবে থেকে শুরু হচ্ছে? এটা আজকেই তো ওরিয়েন্টেশন ক্লাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে। পরবর্তী ক্লাস হচ্ছে আমাদের একটা দিন একটু বন্ধ থাকবে, যেমন আজকে হচ্ছে শনিবার, পরবর্তী ক্লাস হওয়ার কথা সোমবার, তাই না? বাট সোমবারে আরেকটা নতুন ব্যাচ হচ্ছে N5 প্লাস জেএফটিটা শুরু হবে, যেটা হচ্ছে 10টা থেকে ক্লাস। বাট এই শুরুর দিন যেদিন হচ্ছে আমি লাইভে এসে কথা বলি সেদিন তো দেখেনি যে একটা ক্লাসে 2 ঘন্টা চলে যায়, তাই না? তো ওই দিন একটু ক্লাসটা অফ থাকবে। আপনাদের ক্লাস হচ্ছে সোম, তাহলে মঙ্গল, বুধবার হচ্ছে পরবর্তী ক্লাস, এবং বুধবারের ক্লাসের পড়াটাও দিয়ে দেওয়া হবে শেষে আর কি। ক্লাস 1 আছে না, যাদেরকে ফাইল দেওয়া হয়েছে ক্লাস 1 প্রথম যে ক্লাসটা, বলেও দেওয়া হবে অবশ্য গ্রুপে, ওই ক্লাস 1টা আমরা দেখব, ওইটা হচ্ছে আমাদের আগামী ক্লাসের পরে। ক্লাস 1-এর মধ্যে বলে দেওয়া আছে কী কী করতে হবে, ওই ক্লাসটা নিয়েই হচ্ছে আমাদের হচ্ছে আবার প্রথম ক্লাস, অর্থাৎ বুধবারের ক্লাস আবার আলোচনা হবে আর কি। স্যার ড্রাইভে কি আমরা ওই লিংক এটা পেয়ে যাব? আমাদের যে ড্রাইভ লিংকটা দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। যে পান নাই বা খুঁজে পাচ্ছেন না আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। জি স্যার, ধন্যবাদ। ঠিক আছে, এরপর হচ্ছে আতিউর শেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি তো আসলে আপনার এসে এখানে ভর্তি হই নাই, তারপরেও জয়েন করছি। মানে আসলে আপনার ইগুলো আমার খুব ভালো লাগে, ইন্সপায়ার করে, এর জন্য আমি জয়েন করছি। আসলে আপনার কাছে আমার ভর্তি হওয়ার খুব ইচ্ছা, কিন্তু আসলে আর্থিক সংকটের কারণে ভর্তি হইতে পারতেছি না, এটা আসলে আমারই ব্যর্থতা, এর জন্য আমি খুবই দুঃখিত। আর আমার যে দুঃখিত হওয়ার কিছু না, লাইফের যে কোনো ট্র্যাজেডি আপনাকে শিখাবে। আপনার যে এখন এই টাকাটা নাই, ওই জন্য আপনি এটার মূল্য বুঝতেছেন, এবং এটার জন্য আপনি নিজে নিজে পড়াশোনা করবেন। আমি যখন পড়াশোনা করছি, আমি কিন্তু নিজে পড়াশোনা করছি, এটা করা পসিবল। যে কোনো খারাপ সিচুয়েশন আপনারা বুঝাইবে, আপনার ওই জিনিসটা আপনার কাছে গুরুত্বপূর্ণ কেন, কারণ ওই জিনিসটা আপনি পাচ্ছেন না। ওটা যদি পেয়ে যাইতেন তাইলে কিন্তু এটার আবার কোনো মূল্য থাকতো না। তো এইটা ছোট বাবার কিছু নাই, পৃথিবীর সবার কাছে সব জিনিস না, এটা থাকতে হবে, এটাও বাঞ্ছনীয় না। কিন্তু আপনার কাছ থেকে আমার মানে শেখার মানে খুবই আগ্রহ এবং ইচ্ছা। আপনার অনলাইনে মানে ইউটিউবের যে ভিডিও যে কয়টা আছে এগুলো আমার দেখা শেষ হয়ে গেছে, মানে আর যদি পাইতাম তাহলে সেগুলো দেখতাম। আপলোড হবে ইনশাআল্লাহ, একটু যদি কাইন্ডলি দিতেন পর্যায়ক্রমে। হ্যাঁ আপলোড হবে, প্রতিনিয়তই আপলোড হবে ইনশাআল্লাহ। এগুলো আমার মতে এমন তো আরো অনেকেই অবাক থাকতে পারে যে ভর্তি হইতে পারতেছে না। অবাক কিছু নেই, এটা আপনার অপরচুনিটি, আপনি এখন বুঝতেছেন না, এটা আপনি বুঝতেছেন না, এটা সবার লাইফেই যখন মানুষ আসে পারই আসবে তখন মনে হবে না। তো আসলে খালি গায়ে বসে আছি রুমে, এর জন্য আর কি ক্যামেরাটা অন করতে পারতেছি না, এজন্য ছবি মাসেন দুঃখিত। ধরেন যাদের জন্য, ধরেন জাপান যদি কারোর জন্য অনেক ইজি হয়ে যেত না, তার টেনশন হইতো আমেরিকা যেতে আমার 30 লাখ টাকা লাগবে, আমি কেমনে যাবো, হ্যাঁ আমার 30 বিষয়ে জ্বালাবে, কেমনে যাবো, মানে প্রত্যেকটা লেভেলে গিয়ে আপনার ওই চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে যাবে, অভাব আপনার পরিবর্তন হয়ে যাবে, কিন্তু এটা কন্টিনিউয়াস এটা থাকবে। যাদের অনলাইন করার ধরেন টাকা আছে, চাইলে এটা তো কোনো ব্যাপারই না, আমার অফলাইনে শিখতে আমার ঢাকা যাইতে হবে, 1 লাখ টাকা ওর খরচ করতে হবে, এখন ওর কাছে অফলাইনের টাকা নাই, কিন্তু ওর অফলাইনে পড়তে হচ্ছে, ওর অনলাইনে শেখা যাইবেই না। এটা হচ্ছে সিচুয়েশন অনুযায়ী মানুষের এইসব চাহিদাগুলো আসলে পরিবর্তন হয়ে যায় আর কি। বুঝতে পারছেন, এটা সমস্যা। এরপরে হচ্ছে রিফাত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। রিফাত সান, আপনি বলেন। আসসালামু আলাইকুম সেন্সেই। ওয়ালাইকুম আসসালাম। সেন্সেই, আমি এবার জিএলপিটি N5 এর কনভারসেশন যে প্র্যাকটিস বইটা আছে, এই বইয়ের লেসন 21 পর্যন্ত ফুল গ্রামার গুলো কমপ্লিট করেছি, বাকি 4টা করি নাই। আর এমনিতে ভোকাবুলারি লেসন 25 পর্যন্ত অল কমপ্লিট,
আর কাঞ্জি একটার মতো পড়েছি, কিন্তু আমি মানে প্রশ্ন প্র্যাকটিস করেছি, কিন্তু এখনো মক টেস্ট বা নাট এরকম কিছুই দিই নাই। এখন এই মুহূর্তে কি আমি জেএফটির মধ্যে ঢুকতে পারবো? আর এটা আমি আমার জন্য কতটুকু সহজ বা কঠিন হবে, যেহেতু আমার N5 এর ওইরকম কোনো পড়া কিছুই নাই, একেবারে জিরো। আর তাছাড়া আমি আহ নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে চিন্তা ভাবনা করতেছি পরীক্ষা দেওয়ার। তা আমার জন্য কতটুকু সহজ বা কঠিন হবে একটু গাইডলাইন দিলে ভালো হয়। আপনার কই জিরো পড়া কই? আপনি মাইক্রোফোনটা অন করে দেবেন, কথা শেষ হলে, কারণ আপনার ওখান থেকে নয়েজ আসে কোনো একটা কারণে। আপনি তো জিরো তো না, আপনি তো বললেন যে আপনার লেসন 21 পর্যন্ত গ্রামার পড়া আছে আর হচ্ছে 25 পর্যন্ত ভোকাবুলারি পড়া আছে। লেসন 2 যারা পড়াশোনা করছেন তারা তো জানেন যে লেসন 20 পর্যন্ত হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রামারগুলা, বিশেষ করে হচ্ছে ফর্মগুলা। সেগুলো যদি আপনার পড়া হয়ে থাকে, আপনি জেএফটি পড়াশোনা করার জন্য মোটামুটি প্রস্তুত। কিন্তু যার মনে করেন 30-40 লেসন পর্যন্ত পড়া আছে, তার কাছে তো আরেকটু ইজি মনে হবে, আপনার অতটা ইজি মনে হবে না। এখন ধরেন প্রত্যেকজনের তো আর সিচুয়েশন তো সেম হবে না। আপনার ওই ক্ষেত্রে দেখা যাবে একটু বেশি পড়াশোনা করা লাগবে। যার 30-40 লেসন পর্যন্ত অলরেডি পড়া হয়ে গেছে, তারপর সে জেএফটি শুরু করছে, তার হয়তো একটু কম সময়ের মধ্যেই সে বুঝতে পারবে। আর আপনার হয়তো দেখা যায় কয়েক ঘন্টা বেশি সময় দিয়ে পড়াশোনা করতে হবে। বাট জেএফটির জন্য পড়াশোনা শুরু করার জন্য মূল বিষয়গুলোই হচ্ছে কমপক্ষে N5 এর লেসন 20 পর্যন্ত গ্রামার পড়া থাকতে হবে। আর ভোকাবুলারি তো আপনি কন্টিনিউয়াসের তো শিখতেই থাকবেন। ভোকাবুলারি আগে থেকে যদি শেখা থাকে তাহলে মুখস্থ বুদ্ধি কিছু আগানো রইলো, আর নাইলে তো আপনি এক্স বইয়ের যে ভোকাবুলারি আছে সেখান থেকেও শিখতে পারবেন আর কি। গ্রামারটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কি। আর পরীক্ষা দেওয়ার তো কোনো দরকার নেই, আপনি সরাসরি জেএফটি পরীক্ষা দিতে পারবেন, এর আগে কোনো ধরনের পরীক্ষা দেওয়ার দরকার নেই। যদি N4 এর ভোকাবুলারি গুলো শিখে প্রস্তুতি নিই তাহলে কি সহজ হবে, নাকি সরাসরি জেএফটির ভোকাবুলারি পড়া শুরু করব? ও মাই গড, আপনি হচ্ছে ধরেন যেটা আমার লাগবে না, মানুষের জন্য কেন নিষিদ্ধ জিনিসের প্রতি হচ্ছে আগ্রহ বেশি থাকে। আপনি পরীক্ষা দিবেন জেএফটি, কেন আপনি জেএলপিটির ভোকাবুলারি নোট পড়তে যাবেন? আসলে অনেক বন্ধু বান্ধব আর কি, অনেকে শিখছে তো জেএফটি পাস আর কি, তারা বলতেছে তুই যদি N4 এর ভোকাবুলারি গুলো পড়ে নেস তাহলে তোর জন্য আর একটু ইজি হবে, এই জন্য আর কি জিজ্ঞাসা করলাম, যেহেতু আমার ধারণাটা একটু কম। না, ইজি তো হবেই। ওই যে বললাম 80% ভোকাবুলারি তো সেম, 80% ভোকাবুলারি সেম না, তাহলে সেগুলো আপনার পড়া হয়েই যাবে। নতুন আসবে জাস্ট 20%, সেগুলো আপনার পড়া থাকবে। আপনি আমার একটা ভিডিও বানানোই আছে যে জেএফটি পরীক্ষার সঠিক প্রস্তুতি কীভাবে নেবেন, আমার ইউটিউব চ্যানেলে গেলেই পাবেন। ওইখানে বলাই আছে যে আপনি যদি আপনি N4 এর যদি কোনো কোর্সে ভর্তি হতে মন চায় তাও ভর্তি হতে পারেন, কোনো সমস্যা নাই। বাট জেএফটিতে আপনি 3 মাসের মধ্যে জেএফটি পরীক্ষার প্রস্তুতি নিয়ে ফেলতেন, ওইখানে 3-4 মাস পড়বেন জেএলপিটির পড়াশোনা, তারপর আবার 2 মাস এসে পড়বেন জেএফটির পড়াশোনা। বাট এতে কি আপনার পড়াশোনা হবে না? পাশ কি করবেন না? করবেন। বাট আপনি যেটা 3 মাসের মধ্যে জেএফটি শেষ করতে পারতেন, সেখানে আপনার হয়তো 5 মাস লাগবে। আপনার হাতে যদি আনা পরিমাণ সময় থেকে থাকে, আর আপনার মনেও যদি চায় যে না আমি আগে জেএলপিটি ইনফোটা পড়ে নেই তারপর জেএফটি পড়েন, কোনো সমস্যা নেই। পদ্ধতি তো কয়েকটাই আছে। ধন্যবাদ সেন্সেই, আমার এতটুকুই জানার ছিল। ওকে, ঠিক আছে। এবার হচ্ছে মোতালেব স্যার, আপনি বলেন। মোতালেব স্যার হ্যান্ড রেজ করেও আছেন, খালি কথা কেন বলেন না আমি বুঝি না। মাইক্রোফোন অফ করে, আপনার মাইক্রোফোনের একটা বাটন আছে, ওইটা দেখবেন যে ওইটা প্রেস করেন ওইটার উপরে। মাইক্রোফোন আগে একটা বাটন আছে, উনি ওই যে মাইকটা অন করতে পারেন না এখন পারছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বল স্যার, সবকিছু তো বুঝলাম, এখন আমরা কোন এজেন্সি থেকে যাব? আপনার মাধ্যমে যাব না অন্য কোনো এজেন্সির মাধ্যমে যেতে হবে? এটা আপনি স্বাধীন, আপনি যে কারো মাধ্যমে যেতে পারেন। আপনি যদি আমার মাধ্যমে যেতে চান সেটাও যেতে পারবেন। আপনি আগে জেএফটি পরীক্ষায় পাস করবেন, তারপরে স্কিলে পাস করবেন, সবকিছু করার পরে সেই সিচুয়েশনে আপনার জন্য যেটা ভালো হয় সেইটা আপনাকে সাজেশন করা হবে। কারণ 5 মাস পরে তো সিচুয়েশন একরকম থাকবে না, বা এখন যেই ডিমান্ডটা আছে সেটা 5 মাস পর তো থাকবে না। তখন যেই ডিমান্ডটা যেখানে থাকবে সেই অনুযায়ী আপনাকে একটা ভালো পরামর্শ দেওয়া হবে। বুঝতে পারছেন? জি জি, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। এরপরে আতিয়ার স্যার আবার কিছু বলবেন? বলেন। হ্যাঁ সেন্সে, মানে আমি জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে আপনার এই কত দিনে কোর্স শেষ করে দেন আর কি? এটা 3 মাস, একদম 3 মাসের মধ্যেই কোর্স শেষ হবে। নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ হবে, নির্দিষ্ট শিডিউল অনুযায়ী ক্লাস হবে, নির্দিষ্ট সময়ের মধ্যেই কোর্স শেষ হবে, যদি আমি সুস্থ থাকি আল্লাহর রহমতে। সেন্সে, আমি তো আসলে ওই জেএফটি মানে 2 বার দিয়েছি বুঝছেন। একবার আমার স্কোর ছিল 184, আবার ছিল মানে পরে আর প্রস্তুতি নিতে পারিনি ওইভাবে 179। মোটামুটি আবার ওই ইন্টারভিউ দিচ্ছি,
এখন আমার হলো পাশ করা খুবই জরুরি হয়ে গেছে, বুঝছেন? ওইখানে আমার হলো এসএসডব্লিউ আপনার ড্রাইভিং বিষয়ে যাওয়ার খুবই মানে ইচ্ছা, এবং সেটা নিয়ে কাজ করতেছি। এখন আমার জেএফটিটা পাশ করা মানে এতটা মানে দরকার, কিন্তু আসলে সব দিক দিয়ে গোলাই উঠতে পারতেছে। এখন 3 মাসের মধ্যে যদি শেষ হয়, তবুও আমাদের আবার এসএসডব্লিউর যে আপনার পরীক্ষা আছে ওইটার জন্য প্রস্তুতি নিতে হবে। ওভারঅল দুই দিকে আমাকে পরিশ্রম করতে হবে, আবার সংসার আছে, নিজের একটা চাকরিও করি। ওভারঅল মনে করেন যে খুবই টাফ সব দিকে সময় দেয়া। কারণ আমার একটু মানে দরকার কি পাস করা আর কি, 200 পাইলে হবে এরকম, মানে একটু ধাক্কা, যে ধাক্কাটা আমার মানে আমি পাচ্ছি না প্রপার গাইডলাইন, আমি নিজে নিজে করে উঠতে পারতেছি না। হ্যাঁ, এটা আমি ভাবছিলাম যে মনে হয় আপনার সাথে থাকলে আমার দুইবার পরীক্ষা দিয়েছেন কি মনে করে আপনি? আপনার এখনো যদি 3 মাস প্রস্তুতি নিতে লাগে, তাহলে আপনি দুইবার পরীক্ষা দিয়েছেন কি মনে করে? না, সেটাই তো মানে ভুল করছি। এখন আর ওই ভুলটা করতে চাচ্ছি না, যে একবারে 100% কনফিডেন্ট না নিয়ে একদম যে পাসই করব। তাছাড়া পরীক্ষায় আর মানে ই করব না, ভাউচারও মানে সিট কিনবো না আর কি, সময় শিডিউল কিনবো না। এজন্য তাতে যদি আমার 3 মাসে লাগুক, অসুবিধা নাই, এটা আর কি প্ল্যান করছি। ঠিক আছে, আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিবেন, হোয়াটসঅ্যাপে আরো কথা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে হচ্ছে অনেকে আরো হ্যান্ড রেজ করছেন। রাকিব স্যার, হ্যাঁ বলেন। রাকিব বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই জেএফটি মানে এটা ধরে বুক কিনা কি পরিমাণ ইম্পর্টেন্ট, মানে পিডিএফ বাদ দিয়ে? এখন হচ্ছে পিডিএফ যা বইও তাই, ওই পিডিএফটার প্রিন্ট কপি হচ্ছে বই, সেম হুবহু সেম টু সেম। এখন হচ্ছে আপনার প্রিফারেন্সের উপর ডিপেন্ড করে। যেমন আমার কাছে খুব কম বই আছে, খুব কমই বই আছে। এই বইটা দেখা যায় সেদিন হচ্ছে আমি এটা ভিডিওতে দেখাইছিলাম বই, ওই জন্য আমার হচ্ছে টেবিলে এখন আছে। বাট দেখা যায় যে আমি তো বই সবসময় যা দেখি ল্যাপটপের মধ্যেই দেখি, কারণ একটা ল্যাপটপের মধ্যে মোবাইলের মধ্যে আপনি শত শত বই রাখতে পারেন, বাট শত শত বই নিয়ে তো হাঁটাচলা করা সম্ভব না, তাই না? বাট অনেকেই তারপরও দেখা যায় যে বই ধরে ধরে দেখে পড়তে ভালো লাগে। এটা আপনার ব্যক্তিগত প্রিফারেন্সের উপর ডিপেন্ড করে, আপনি যেভাবেই পড়েন না কেন পড়লেই হবে। পিডিএফও যা বইও তাই, ওই পিডিএফটার জাস্ট প্রিন্ট কপিটা হচ্ছে বই। ওকে সেন্সে, বুঝছি। ওকে, ঠিক আছে। এরপর অনেকেই কমেন্ট করে রাখছেন। সেন্সে আমার একটা বিষয় জানার ছিল, মোশাররফ হোসেন আপনার সাথে মনে কথা হয়েছে তাই না? আরিফুল হক, 3 মাসে কয়টা বই পড়ানো হবে? 3 মাসে 3টা বই পড়ানো হবে সম্পূর্ণ। রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ক্লাস হবে না, আমাদের প্রতি মাস হচ্ছে একটা ব্যাচ চালু হয়। তো ওই রবিবার, মঙ্গল, বৃহস্পতি ওই শিডিউল এখন মোটামুটি হচ্ছে বুকড আছে। নেক্সটের ব্যাচগুলো আবার যখন আসবে তখন রবি, মঙ্গল, বৃহস্পতিবারে হবে আর কি। সেন্সে জেএফটি রেজিস্ট্রেশন করতে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কি করা যায় না? পাসপোর্ট লাগবে? সাদমান হোসেন, অবশ্যই পাসপোর্ট লাগবে। এটা আরও ভালো হয়েছে, অনেকে এই যে জাস্ট মন চাইতো আর পরীক্ষা দিত, মন চাইতো আর পরীক্ষা দিত, সিরিয়াসই না, এমনিই জাস্ট পরীক্ষা দেয়, যদি পাস করি তাইলে চলে যাবো। হ্যাঁ, ফিও তো আগে কম ছিল, কিছু কিছু ক্ষেত্রে আছে ফি মানে বাড়ানো দরকার। মানুষ হচ্ছে এমন, ধরেন আইএলটিএস পরীক্ষা আপনি জীবনে হাসতে খেলতে যাই দিয়ে আসবেন, আরে দেখে একটু পরীক্ষা দিয়া 30,000 টাকা খরচ করে কেমন লাগে, দেবেন না। কিন্তু জেএফটি পরীক্ষার ফি যখন ছিল 2,000 টাকা, হাসতে খেলতে যাই পরীক্ষা দিয়েছে, শুধু শুধু পড়াশোনাই করে নাই, ও যাই পরীক্ষা দিয়ে আসে। এখন তো একটু ফিও বাড়ানো হয়েছে 3800 টাকা, এই কারণে পাসপোর্ট অ্যাড করা হয়েছে। যে বিদেশ যাইতে চায় তার তো সেই পরিমাণে সিরিয়াসনেস থাকতে হবে, কারণ আপনি এসএসডব্লিউ বিষয়ে আপনার মারা যেতে পারেন এমন কোনো রোগ যদি ধরা পড়ে শেষে গিয়ে, এছাড়া ভিসা তেমন একটা রিজেক্ট হয় না, কখনো কোনোভাবেই রিজেক্ট হয় না। তাহলে আপনার তো এই পরিমাণে সিরিয়াস থাকাই উচিত, কারণ যার পাসপোর্টই নাই সে তো এই ব্যাপারে সিরিয়াসই না। এবং এটার হচ্ছে করা যায় না, কারণ এটা কন্ট্রোলের মধ্যেও রাখা যায়। একজনের 4-5টা আইডি খোলে, সে খালি পরীক্ষা দেয়, আজকে পরীক্ষা দিয়েছে 45 দিন ওয়েট করার কথা না, 2 নম্বর বুদ্ধি তো বের করে ফেলাইছে, আর একটা আইডি খুললে তো আবার পরীক্ষা দিয়ে দেয়। এখন পাসপোর্টের সাথে অ্যাটাচ করে দিয়েছেন, তো তুমি তার 5টা পাসপোর্ট বানাইতে পারবে না, পরীক্ষাও দিতে পারবে না, যে কারণে পাসপোর্ট লাগবে। কারণ পাসপোর্টের সাথে সব কিছু লিঙ্ক করা, ওই আইডি দিয়ে আপনার সব পরীক্ষা দিতে হবে। একটা আইডি দিয়ে একটা পরীক্ষা, একটা আইডি দিয়ে আরেকটা পরীক্ষা এরকম দিতে পারবেন না, তো পাসপোর্ট লাগবে অবশ্যই। ফিরোজ মন্ডল, অনেক ভালো লাগলো ভাই, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমার আপনাদের সাথে কথা বলে ভালোই লাগলো, আপনাদেরকেও ধন্যবাদ। ইশরাত নাবিলা, সেন্সেই ডেট নেওয়ার বিষয়টা যদি একটু ক্লিয়ার করে দিতেন। ডেট নেওয়াটা আসলে কি? ডেট নেওয়াটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন ছাড়ে
ওই দিনে হচ্ছে আপনি যেই দিন পরীক্ষা দিতে যান, যেমন জুলাই মাসে 28 তারিখ সকাল 7টায় রেজিস্ট্রেশন ছাড়বে, এটার উপর আমার ভিডিও দেওয়া আছে। আপনারা একটু ফেসবুক পেজে যাবেন আমার বা ইউটিউবে যাবেন, ওইখানে ভিডিও দেওয়া আছে। ফেসবুক পেজে বেশি আপডেট দেওয়া হয়। ওইখানে আপনার কোর্সের মধ্যে থাকলে যে কোনো আপডেট, মানে কবে পরীক্ষা ডেট ছাড়বে, কীভাবে ডেট নেবেন, কোনো আপডেট আসলে সেটা জানিয়ে দেওয়া হবে। আপনি কোন ডেটে পরীক্ষা দিতে চান, ধরেন আপনি আগস্ট মাসের 15 তারিখে পরীক্ষা দিতে চান, তাহলে ওই 15 তারিখে আপনি সিটটা বুক করে রাখবেন, আপনি ওই দিনে গিয়ে তারপর হচ্ছে পরীক্ষা দিয়ে আসবেন, এরকম আর কি বিষয়টা। কীভাবে কি রেজিস্ট্রেশন করতে হয়, কীভাবে ডেট নিতে হয়, আমার ইউটিউব চ্যানেল অলরেডি ভিডিও দেওয়া আছে। আর বাকিটা কোনো বিষয় থাকলে সেটা ক্লাসেও বলে দেওয়া হয় আর কি। সাইফুল ইসলাম সেন্সে এসএসডব্লিউতে কি ভিসা ফি বাড়াবে? কিছুদিন আগে শুনছিলাম ভিসা ফি নাকি কয়েক গুণ বাড়াবে, সেটা কতটুকু সত্য? বিষয়টা হচ্ছে এই যে জাপানের যে ভিসা ফিটা বাড়াচ্ছে, এটা অনেক বছর পর বাড়াচ্ছে, আপনি যদি খোঁজখবরটা নেন। আর যে কোনো দেশের রাজনৈতিক সিচুয়েশন সবসময় এক থাকে না, সরকার তো চেঞ্জ হয়ে যাবে। বাংলাদেশে ধরেন এই কিছুদিন আগেও কারা ছিল, এখন কারা আছে, এরা কি আজীবন থাকবে? কখনোই না। পলিটিক্যাল সিচুয়েশন এগুলো সবসময় চেঞ্জ হয়, যেগুলো আপনার কনসার্নের বাইরে সেটা নিয়ে যদি আপনি টেনশন করেন, এটা আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি ধরুন সারাদিন ট্রাম্প নিয়ে পড়ে আছেন, আপনি যদি ইন্টারন্যাশনাল রাজনীতিতে নামেন সেটা ডিফারেন্ট কথা, বাট আপনি একজন কমন ম্যান, আপনি হচ্ছে পড়াশোনা করবেন, আপনার এখন কাজ হচ্ছে জাপান যাওয়ার জন্য পড়াশোনা করা, বাট আপনি খেলাধুলা নিয়ে ইন্টারন্যাশনাল সিচুয়েশন নিয়ে পড়ে আসেন, আরে ফিফা কি 2 নম্বরই না করলো, আপনি সেটা নিয়ে পড়ে আসেন। সেটা যদি আপনার কনসার্নের বিষয়, আপনি স্পোর্টস জার্নালিস্ট, আপনি সেটা নিয়ে ভিডিও বানাচ্ছেন, সেটা নিয়ে রিসার্চ পেপার পাবলিশ করতেছেন, আপনি একজন সাংবাদিক, সেটা আপনার কনসার্নের বিষয়। বাট ওই লেভেলের শুধু ওই লেভেলের চিন্তা ভাবনা করে তো কোনো লাভ নাই। জাপানের বিষয়গুলো হচ্ছে রাজনৈতিক, এখন একদল ক্ষমতায় আসছে, সে নতুন নতুন কিছু রুলস ইন্ট্রোডিউস করবে, আর এক দল এসে আর এক টাইপের রাজনীতি সে করবে, সে এসে অন্য টাইপের রুলস টুলস করবে। ওইটা নিয়ে আসলে এত পড়ে থাকে কোনো লাভ নাই। আর অনেক দিন পর যেহেতু চেঞ্জ হচ্ছে, ওই যে এটা বললাম, ধরেন অনেকে আছে ওই যে ফি যেহেতু কম, শুধু একটা জিনিসে অ্যাপ্লাই করে বসে থাকে। ধরেন ভিসা ক্যাটাগরি চেঞ্জের ব্যাপারে যে বিষয়গুলো বলেন, অনেক কিছু আছে, কম থাকুক সেটা হচ্ছে ভালো, বাট অনেকে দেখা যায় এই জিনিসগুলোর সুযোগ নেয়, আর অনেক দিন পরে বাড়ছে। এবং জাপানের ইয়েনের যে মূল্য সেটাও কমতেছে, ডিভ্যালুয়েশন হচ্ছে। মানে ইয়েন ধরেন আগে আপনি ধরেন 2 লাখ ইয়েনে 2,20,000 ইয়েন পেতেন, এখন ধরেন 2 লাখ ইয়েনে 2,30,000, ধরেন 2,30,000 ইয়েনে ধরেন এখন 2 লাখ টাকার মতো পাবেন এরকম। ধরেন ইয়েন হচ্ছে ভ্যালুয়েশন ডাউন হচ্ছে আস্তে আস্তে। তো ওদের যে 10,000 টাকা ছিল 10 বছর আগে, ওইটার ভ্যালু তো এখন আর 10,000 টাকা নাই, যে কারণে বাড়াইছে। বাড়ানোটা কি মানে একদম যে ভালো হয়েছে বিষয়টা তা না, বাট ওদেরও যুক্তি আছে, এত বছর পর বাড়াইছে, সব কিছুরই তো দাম বাড়তেছে, তাইলে ওদেরটা কেন বাড়বে না? ইয়েনের দাম 10 বছর আগে যা ছিল এখন তো সেইটা নাই, তাইলে এখন তো আসলে সেই পরিমাণ ভ্যালু নাই, তাইলে অত বছর আগে যারা রেজিস্ট্রেশনগুলো করতো বা যে কোনো বিষয়ের জন্য ফি যেগুলো দিত, তার তো আরও ওই প্রেক্ষাপটে আরও বেশি টাকা দিত। ওই বিষয়গুলো থাকলে দেখা যায় যে বাড়ছে ঠিক আছে, বাট সব জিনিসের দামই তো বাড়ে। এটা একটা পর্যায়ে বাড়ার কথাই ছিল, বাড়ছে, আবার হয়তো অনেক বছরে বাড়বে না, আবার 10-15 বছর পর হয়তো কোনো একদিন বাড়বে, আবার তখন এইরকম একটা হাউকেও হবে, আবার হয়তো দেখা যায় যে আবার বাড়বে না, বা ওই যে ইয়েনের ডিভ্যালুয়েশনগুলো যদি থামে, তখন হয়তো আস্তে আস্তে অন্য কোনো সরকার এসে চেঞ্জ করতেও পারে। এটা তো আজীবনের কোনো রুলস না, রাজনৈতিক পসিবিলিটি, তখন যেই ডিসিশন নেওয়া দরকার সেই ডিসিশন নেবে আর কি। রতন স্যার আপনি বলবেন কিছু? বলছি স্যার, এখন তারিখ যে কয় হাজার লোক নিবে এটি কন্টাক্ট আছে কিসের? মানে জাপানে পাঠাবে কয় হাজার লোক? ওটা তো লাখ লাখ লোক দরকার এখনো, এটা তো কন্টিনিউয়াস দরকার হবেই, একদিনের মধ্যে তো আর লোক চলে যাবে না, কারণ ওরা তো সব কোয়ালিটি সম্পন্ন লোক চাচ্ছে, তো ওইটা যে মুহূর্তের মধ্যে জাস্ট হয়ে যাবে বিষয়টা তা না। কত লক্ষ লোক নিবে এখনো জাপানে? কত লক্ষ সুযোগ আছে আমাদের? ধরেন আগামী 5 বছর ধরেন আপনার ফ্যামিলির আলহামদুলিল্লাহ কেউ মারা যায় না, কিন্তু পৃথিবীতে কি কেউ মারা যায় নাই? মারা তো গেছে, অবশ্যই গেছে না। জাপানে আগামী 5 বছরে কতজন মানুষ মারা গেল, কতজন তাদের দরকার হলো, এটা তো আস্তে আস্তে চেঞ্জ হবে, আজীবনই মানুষ মারা যাবে, আজীবনই লোক দরকার হবে, এটা কন্টিনিউয়াস সিলসিলা চলতে থাকবে। আর জনসংখ্যার বিষয়টা হচ্ছে, আমি আজকের মধ্যে বললাম যে পপুলেশন বাড়াই ফেলাম, আর হয় না এটা। আজকে যেই পোলা জন্মগ্রহণ করছে ও চাকরি করার পর্যায়ে যেতে তো 20 বছর সময় লাগবে, তাই না? তার মানে ওই 20 বছর আমার কারণ না কারো উপরে আমার থাকতে হবে, কারণ না কারো বাইরে থেকে লোক নিতে হবে, দীর্ঘ প্রসেস। এটা কখনোই হবে না যে 2-4 বছরের মধ্যে সব লোক চলে আসছে, জাপানের আর লোক দরকার নেই, এরকমটা হবে না আসলে। এইটা তো মালয়েশিয়া না হয়? হ্যাঁ, ওখানে তো এই স্কিল লোক যায় না, কিন্তু জাপানে তো এমনটা করা যায় না যে আপনি মন চাইলে চলে গেলেন, তা তো করা যায় না। এরপরে হচ্ছে এটা যোগ্য লোকের যোগ্য বিষয় এটা। হ্যাঁ, জুনায়েদ সান সেন্সেই, আমি যদি জাপান গিয়ে বউ নিয়ে যেতে চাই তাহলে কি তাকে
তাকেও ভাষা জানা লাগবে কি না, বা কতদিন পর নিতে পারবে জানাবেন। না, আপনি যদি তাকে ইন্ডিপেন্ডেন্ট বিষয়ে নেন, অর্থাৎ সে যদি আপনার মাধ্যমে যায় শুধু, তাহলে তার ভাষা জানার দরকার নেই। বাট ভাষা জানার কিছু বেনিফিট আছে। কেউ ওই হাজব্যান্ডের ভিসায় গেলেও হচ্ছে সে কাজ করার সুযোগ পায় কিছু নির্দিষ্ট ঘন্টা, তাহলে সে ওই সময়টা চাকরি করতে পারবে আর কি। তারপর হচ্ছে জুনাসন সেন্সেই, আমি যদি জাপান, একই প্রশ্ন, আহানাফাল হাসান সেন্সে, এখন কি কি বিষয়ে জাপানে যাওয়া যাচ্ছে তা আমি পুরো ক্লাসে বলেই দিচ্ছি, আপনি যদি শেষে জয়েন করে থাকেন আবার শুরু থেকে দেখেন। নাফিস সরকার সেন্সে, আজকে কি ক্লাস হবে নাকি এই আলোচনার মধ্যে দিয়ে ক্লাস শেষ হয়ে যাবে? এই আজকের ক্লাস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে সবার প্রশ্ন শেষ, আবার দরকার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। মূল ক্লাসের মধ্যে কারো কোনো প্রশ্ন নাই, যে সেন্সে এইটা যেন কেমনে হয়, মূল ক্লাসের মধ্যে কারো কোনো প্রশ্ন নাই, মূল ক্লাসে জাস্ট পড়াশোনা। আশা করছি সবাই প্রশ্নের উত্তর পাইছেন, আর কারো কোনো প্রশ্ন নাই। এখন হচ্ছে আমরা আগামী ক্লাসে আমাদের কি পড়া থাকবে সেটা হচ্ছে একটু দেখিয়ে দিব। আমরা যে ফাইলটা দেখছিলাম ওই ফাইলটার মধ্যেই আমরা যাব। তারপরে হচ্ছে আমরা এই যে জেএফটি ক্লাস উইথ হাসিব খান সেন্সে, এটার মধ্যে যাব। তারপরে হচ্ছে জেএফটি ক্লাস 1 এক্স বুক লেসন 1-2, এই ক্লাসটা আমাদের পড়া থাকবে। এই ক্লাসটা আমরা সম্পূর্ণ দেখব। এই ক্লাসের মধ্যে যা যা বলা হয়েছে সেইটাই হচ্ছে থাকবে আমাদের আগামী ক্লাসের পড়া। কেউ কোনো বিষয় যদি খুঁজে না পায়, কারো কোনো প্রশ্ন থাকে, হোয়াটসঅ্যাপে সুন্দরভাবে গুছিয়ে বলে রাখবেন, মেসেজ করে রাখবেন, উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ। যদি অনেক মানুষ মেসেজ করছেন, অনেকেই মেসেজ করতেছেন, হয়তো একটু সময় লাগতে পারে, বাট আপনাকে মেসেজের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। স্যার ওখানে কি ভোকাবুলারি সব পাওয়া যাবে? আপনি ক্লাসটা দেখেন তাহলে বুঝতে পারবেন, ক্লাসে ইনস্ট্রাকশন দেওয়া আছে। সাইদ মোহাম্মদ হাসান, কত এইজ পর্যন্ত আর মানুষ জাপানে যেতে পারবে, আর লাস্ট কত এজ পর্যন্ত কাজ করতে যেতে পারবে? আচ্ছা, এটা নির্দিষ্ট কোনো বয়স নাই। আপনি 18 বছরের পর থেকে যে কোনো বয়সে জাপান সরকার, জাপানের কোম্পানি চাইলে নিতে পারে। বাট মোটামুটি দেখা যায় যে বয়সের তো যুবকদের চাহিদা তো সব জায়গায় বেশি। 35-এর মধ্যে বয়স থাকলে মোটামুটি নর্মাল, যে কোনো কোম্পানি আপনার নেবে, কোনো সমস্যা নাই। এর উপরে উঠলেও যদি কোনো কোম্পানি চায় আপনাকে নিতে পারে। যেমন ড্রাইভিং বিষয়গুলোতে দেখা যায় একটু বয়স্কদেরই বেশি নেয়, যাদের এক্সপিরিয়েন্স আছে, অনেক বছর প্রফেশনাল ড্রাইভিং করছে এইরকম। তো এটা আসলে ডিপেন্ড করে কোন চাকরিতে যাচ্ছেন, আর কোম্পানি চাইলে আপনাকে যে কোনো বয়সেই নিতে পারে। এই সকল বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে, আমার ইউটিউব চ্যানেলটা একটু ঘুরবেন, গিয়ে দেখবেন, সময় দিতে হয় সবগুলো জিনিসের প্রতি, তাহলে দেখবেন যে আপনি ঠিকই জানতে পারছেন বিষয়গুলো। তো আশা করছি আর কারো কোনো প্রশ্ন নাই। সবার সাথে কথা হয়ে অনেক ভালো লাগলো। আগামী ক্লাসে আবার দেখা হবে, এবং যেই কথাগুলো বললাম সেই কথাগুলো শুনবেন। জাস্ট শুনলাম আর ভুলে গেলাম তাইলে তো কাজ হবে না। কোনো সমস্যা, কোনো কিছু না বুঝলে সেটা হচ্ছে আমাকে জানাবেন। আর আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো জয়েন করে দেওয়া হয়েছে, যারা ইমেল পান নাই তারাও পেয়ে যাবেন। যারা ভর্তির জন্য মেসেজ করতেছেন তাদেরকেও মেসেজের রিপ্লাই দেওয়া হবে। সবাই আমার জন্য দোয়া রাখবেন। আবার যারা ভর্তি হচ্ছেন তাদের সাথে ক্লাসেই দেখা হবে, অথবা কোনো একটা বিষয়ে আলোচনা হয়তো দেখা হবে। যে কোনো প্রশ্ন থাকলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে রাখতে পারেন, অথবা আমার যে কোনো ভিডিওর কমেন্ট সেকশনেও যেয়ে জানিয়ে রাখতে পারেন। সেন্সে আমাদের 132 ব্যাচের ক্লাস কবে থেকে হবে? এই তো আজকে ওরিয়েন্টেশন ক্লাস হয়ে গেল। মাঝখানে তো বললাম যে একটা দিন একটু আমাদের গ্যাপ যাবে, অর্থাৎ রবি সোমবার গ্যাপ যাবে। তারপর হচ্ছে বুধবার থেকে আমাদের কন্টিনিউয়াসলি একদম ক্লাস চলতে থাকবে নির্দিষ্ট শিডিউল অনুযায়ী আর কি। আর যে কোনো আপডেট হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেওয়া হবে, ওখানে সব কিছু জানতে পারবেন সবাই। বুধবার থেকে কন্টিনিউ হলে ক্লাসের টাইম তো শনি রবি সোম। শনি রবি সোম কই? শনি সোম বুধবার, শনি সোম বুধবার, একদিন পরে একদিন। স্যার তো আমি খেয়াল করিনি, আমি শনি সোম বুধ দেখি। হ্যাঁ, শনি রবি। ওকে, ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে সব জানবেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন ক্লাস 1টা দেখে সবাই পড়াশোনা শুরু করেন। সবাই ভালো থাকেন, আমার জন্য সবাই দোয়া রাখবেন। আশা করছি 3 মাস অনেক ভালো সময় কাটবে একসাথে, এবং 3 মাস পরে আমরা সবাই জেএফটি পরীক্ষায় পাশও থাকবো ইনশাআল্লাহ। স্যার সোমবারের ক্লাস হবে না? একদিন গ্যাপ থাকবে, জানাই দেওয়া হবে, ব্যাচের সব জানাই দেওয়া। আপনি মনে হয় ক্লাসে ছিলেন না, ক্লাসে ভালোভাবে শুনলে 2বার এক্সপ্লেইন করা হয়েছে না, তাহলে এটা বোঝা জানার কথা ছিল। আচ্ছা ঠিক আছে, সবার আপনি তো মেসেজ করতেই পারবেন, বা আমিও গ্রুপে জানিয়ে দেবো যে কোনো ব্যাপারে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।